শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভের শুরুতে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত একটু কমেন্ট করো। শুভরাত্রি সুপ্রিয় আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি লাইভটি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি লাইভটি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা আমার কথা। জি, ওয়ালাইকুম আসসালাম জাকির হাসান। ধন্যবাদ মোহাম্মদ নাজমুল ইসলামকে কৃতজ্ঞতা কমেন্ট করবার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেরি না করতে চাই, আমরা দেরি না করে কালতে বিলম্ব না করে ক্লাসটি শুরু করে দিতে চাই। এবং যারা তোমরা লাইভে যুক্ত হয়েছ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমাদের প্রতি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের লেকচারে রয়েছে বাংলাদেশের আদিবাসী। বাংলাদেশের আদিবাসী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদিবাসী বা উপজাতি, আদিবাসী বা উপজাতি আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা দেখতে পাই আদিবাসী থেকে, এবং মানে যেটাকে আমি উপজাতি বলছি, সেই উপজাতি বা আদিবাসী থেকে প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো সুতরাং এই টপিকটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটি বলতে চাই তোমাদের, আদিবাসী আসলে কি? আদিবাসী হচ্ছে যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডের আদিম বাসিন্দা। যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডের আদিম বাসিন্দা, সেই আদিম বাসিন্দাদের বংশধররা, যারা এখনো তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব ভাষা আজও যারা ব্যবহার করে আসছে, তারাই মূলত আদিবাসী। তাহলে সহজে বলতে গেলে, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডের আদিম বাসিন্দা, মানে প্রাচীন বাসিন্দা, প্রাচীনকাল থেকে সে বসবাস করে এবং এখনো তারা তাদের সেই প্রাচীন ঐতিহ্য বা তাদের যে আমি কি বলবো রীতিনীতি প্রথা, সেই রীতিনীতি প্রথা অনুযায়ী তারা এখনো চলে থাকে, তারাই কিন্তু আদিবাসী। যেমন দেখো বন্ধুরা, আমরা বাঙালি, আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশের যে মূল ভূখণ্ড, এ ভূখণ্ডের কিন্তু আদিম বাসিন্দা নই, তাই না? আমরা সংকর জাতি, বিভিন্ন জাতি বর্ণের মিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। কিন্তু এ ভূখণ্ডের আদিম বাসিন্দা কারা? আসলে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, এরাই তো আদিবাসী। এরাই প্রাচীনকালে এ ভূখণ্ডে বসবাস করত
সেই মানুষদের বংশধরেরা কালের বিবর্তনে বসবাস করছে, এখনো অনেকটা প্রাচীন রীতিনীতি ট্রেডিশন অনুযায়ী তারা কিন্তু চলছে। আসলে তারা আদিবাসী। কিন্তু আমাদের সরকার তাদেরকে উপজাতি বলে ডাকে, কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় আদিবাসী বলে। তাহলে ক্লাসের সিকোয়েন্সে আমরা ধরে নিব যে যারাই আদিবাসী তাহাই উপজাতি। আমাদের সরকার তাদেরকে ডাকে উপজাতি বলে, ঠিক আছে, বাট তারা নিজেদেরকে পরিচয় দেয় আদিবাসী বলে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পেরেছি যে যারা এ ভূখণ্ডের আদিম বাসিন্দা, বুঝতে পেরেছ, যারা এ ভূখণ্ডের আদিম বাসিন্দা তারাই হচ্ছে মূলত কি, তারাই মূলত আদিবাসী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশে সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের বাংলাদেশে 50টি আদিবাসী রয়েছে। কতটি আদিবাসী রয়েছে? বাংলাদেশে 50টি আদিবাসী রয়েছে। আদিবাসী কারা বুঝতে পেরেছ তো? যারা এ ভূখণ্ডের আদিম বাসিন্দা, যারা এখনো সেই প্রাচীন রীতিনীতি অনুযায়ী এখনো তাদের জীবন ধারণ করছে, তারাই মূলত আদিবাসী। তাহলে বাংলাদেশে আদিবাসীর সংখ্যা কত? 50টি আদিবাসী বাংলাদেশে রয়েছে। আমাদের মোট জনসংখ্যার মনে রেখো 0.99% রয়েছে আদিবাসী। তার মানে মোট জনসংখ্যার 1% কিন্তু বাংলাদেশে কি নেই? আদিবাসী নেই। মনে থাকবে। তাহলে বাংলাদেশে আদিবাসী রয়েছে কতটি? আমরা বলেছি বাংলাদেশে আদিবাসী রয়েছে 50টি। এবং আমাদের লাস্ট যে জনশুমারি বা গৃহগণনা হয়েছিল 2022-এ, সেই জনশুমারি বা গৃহগণনা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে 0.99% রয়েছে কিন্তু আদিবাসী। তার মানে 1% কিন্তু মোট জনসংখ্যার অনুপাতে হচ্ছে না আদিবাসী। তো এই যে বাংলাদেশে 50টা আদিবাসী রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে প্রধান আদিবাসী, তোমরা মনে রেখো, বাংলাদেশের সবচেয়ে প্রধান আদিবাসী হচ্ছে চাকমা। বাংলাদেশের সবচেয়ে প্রধান আদিবাসী আমরা বলে থাকি কাকে? চাকমাকে বলে থাকি। চাকমার পরে আমরা বলে থাকি মারমা, এবং থার্ড আমরা বলে থাকি ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা। তো যাই হোক, মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রধান আদিবাসী, সবচেয়ে বেশি কোন আদিবাসী রয়েছে? প্রধান আদিবাসী হচ্ছে সংখ্যার ভিত্তিতে চাকমা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি বা যে তথ্যটি মাথায় রাখবো সেটি হচ্ছে যে এই যে চাকমারা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশে, তো চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে থাকে রাঙামাটি জেলাতে। বাংলাদেশের কোন জেলাতে? রাঙামাটি জেলাতে। ফলশ্রুতিতে একটি তথ্য মনে রাখবো, যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন হয় যে বাংলাদেশের কোন জেলাতে সবচেয়ে বেশি আদিবাসী বসবাস করে, তোমরা উত্তর করবে বাংলাদেশের রাঙামাটি জেলাতে সবচেয়ে বেশি আদিবাসী বসবাস করে। আর বাংলাদেশের সবচেয়ে কম আদিবাসী বসবাস করে সে জেলাটির নাম হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট। তাহলে বাংলাদেশে 50 প্রকার আদিবাসী রয়েছে। আমরা শিখেছি কিন্তু যে যারা এই ভূখণ্ডের আদিম বাসিন্দা, তারাই মূলত আদিবাসী। আমাদের সরকার তাদেরকে উপজাতি বলে ডেকে থাকে, কিন্তু আমাদের পড়ার সিকোয়েন্স আছে যাহাই আদিবাসী তাহাই উপজাতি। তাহলে বাংলাদেশে কতটি আদিবাসী রয়েছে? 50টি আদিবাসী রয়েছে। বাংলাদেশের প্রধান আদিবাসী কোনটা? আমরা কিন্তু বলেছি বাংলাদেশের প্রধান আদিবাসী হচ্ছে চাকমা, এবং চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে থাকে রাঙামাটি জেলাতে। ফলে বাংলাদেশের কোন জেলাতে আদিবাসী বসবাস সবচেয়ে বেশি? আমরা বলবো রাঙামাটি জেলাতে আদিবাসীর বসবাস সবচেয়ে বেশি। আর সবচেয়ে আদিবাসী কম বসবাস করে আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের একটি জেলা লালমনিরহাটে সবচেয়ে কম আদিবাসী রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আদিবাসী, এই আদিবাসীদের নিয়ে একটি ঘটনা আমি তোমাদেরকে বলতে চাই ক্লাসের শুরুতে। সেটি হচ্ছে 1971 সালে
9 মাস সশস্ত্র রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশ কি হয়? বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়। তো বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন বাংলাদেশে আদিবাসীরা মানে যারা উপজাতি তারা কিন্তু তাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা স্বায়ত্ত শাসন চেয়েছিল। তাদের অনেক দাবি দেওয়া ছিল। তো ব্যাপারটা কেমন দেখো, 1972 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, যে রাজনৈতিক সংগঠনটির নাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের বিভিন্ন দাবি দেওয়া বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্বায়ত্ত শাসনের জন্য স্বাধীন বাংলাদেশে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে, যে রাজনৈতিক দলের নাম আমি বলেছি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এবং এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে, তোমরা মাথায় রেখো, যে মানবেন্দ্র নারায়ণ লারমা। নামটা যদি আমি একটু লিখে দেই, মানবেন্দ্র নারায়ণ লারমা। তাহলে এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি যে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে আমাদের আদিবাসীদের বা পাহাড়ি অঞ্চলের যারা উপজাতি রয়েছে তাদের স্বায়ত্তশাসনের জন্য, তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য, সেই দলটার নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যার প্রতিষ্ঠাতা আমি বলেছি মানবেন্দ্র নারায়ণ লারমাকে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমস্যা কোথায় দেখা গেল জানো? যখন বাংলাদেশ সরকার 1972 সালে, বিশেষ করে বঙ্গবন্ধু সরকার 1972 সালে যখন সংবিধান প্রণয়ন করল, দেখা গেল সেই সংবিধানে আদিবাসীদের স্বার্থ খুব একটা সংরক্ষণ হলো না। ঠিক আছে, সংবিধানে আদিবাসীদের স্বার্থ সেভাবে সংরক্ষণ হলো না, বা তারা কিন্তু স্বায়ত্ত শাসনও পেল না। ফলে আদিবাসীরা বা যারা এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে রাজনৈতিক সংগঠনের যারা নেতা ছিলেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হলেন, এক প্রকার বায়াস হয়ে পড়লেন। যখন তারা বায়াস হয়ে পড়লেন তখন এই মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে একটি সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠল, যে সশস্ত্র গোষ্ঠীর নামটি হচ্ছে শান্তি বাহিনী। শান্তি বাহিনী। তাহলে প্রথম কথা মনে রেখো, এই যে শান্তি বাহিনী, এই শান্তি বাহিনীটি কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে রাজনৈতিক দল তারই একটি সশস্ত্র শাখা। এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরই সশস্ত্র একটি শাখা হচ্ছে শান্তি বাহিনী, যে শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা বলা হয় মানবেন্দ্র নারায়ণ লারমাকে। তাহলে দেখো, এটি একটি সশস্ত্র সংগঠন, বাট নাম কিন্তু তারা দিয়েছে শান্তি বাহিনী। তাহলে নামে শান্তি, বাট কামে কিন্তু অশান্তি। তাহলে শান্তি বাহিনীর মূল এজেন্ডা কি? তাদের মূল এজেন্ডা বা লক্ষ্যমাত্রা হচ্ছে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্বায়ত্ত শাসন অর্জন করা, নতুবা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করা। তোমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছ যে আমাদের রাখাইন রাজ্য, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে যে মিয়ানমারের রাখাইন রাজ্য রয়েছে, সেই রাখাইন রাজ্যে কিন্তু আরাকান আর্মি তারা গড়ে উঠেছে। তারা একটা সশস্ত্র গোষ্ঠী এবং তারা কিন্তু মিয়ানমারের জান্তা সরকার, জান্তা মানে সামরিক সরকারের সাথে তারা ফাইট করছে। এবং এই রাখাইন আর্মিরা কি চাচ্ছে? তারা এই আরাকানকে কি করতে চাচ্ছে? স্বাধীন করে ফেলতে চাচ্ছে। তো আমার স্বাধীন বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে যে এই যে মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন শান্তি বাহিনী, ঠিক আছে, এই শান্তি বাহিনী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তারা কি করতে চাচ্ছে? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে স্বাধীন করতে চাচ্ছে,
স্বায়ত্তশাসন অর্জন করতে চাচ্ছে বা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাচ্ছে। কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি কিন্তু, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1973 সালে জাতীয় সংসদ যে নির্বাচন হয় সে নির্বাচনেও কিন্তু তিনি জয়ী হন এবং তিনি কিন্তু পার্বত্য অঞ্চল থেকে এমপিও হন। ওকে, ভালো কথা, তিনি এমপি হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দল থেকে। আর তিনি শান্তি বাহিনী কিন্তু প্রতিষ্ঠা করে রেখেছে। এটা একটা সশস্ত্র একটা ইউনিট। তো সব ঠিক ছিল বা মোটামুটি একটা সহনীয় অবস্থানে ছিল। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শান্তি বাহিনীকে উস্কাইয়েছে, ওই যে বলে না উস্কানি দেয়, এই শান্তি বাহিনীকে উস্কানি দিয়েছে দুটো দেশ। একটি হচ্ছে ভারত, অপরটি হচ্ছে মিয়ানমার। অপরটি হচ্ছে মিয়ানমার। তারা কি করেছে? তারা এই শান্তি বাহিনীকে উস্কানি দিয়েছে সবসময়। তবে যতই উস্কানি দেখ না কেন, একটা সময় কি হলো, 1975 সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, বাংলাদেশের রাজনৈতিক একটি পট পরিবর্তন হলো। সেই পট পরিবর্তনের পরবর্তী সময়ে যখন বিশেষ করে জিয়াউর রহমান সরকার, ঠিক আছে, ক্ষমতায় এসেছেন, তখন বেশি সংঘাত বেঁধে যায় শান্তি বাহিনীর সাথে। এই সংঘাতটা মূলত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে শান্তি বাহিনীর। অর্থাৎ শান্তি বাহিনী তারা কি করছে, তারা ভারত বা মিয়ানমার থেকে তারা অস্ত্র পাচ্ছে, ভারত বা মিয়ানমার থেকে তারা সামরিক প্রশিক্ষণ পেয়েছে এবং প্রশিক্ষণ পেয়ে তারা সশস্ত্র কর্মকাণ্ড শুরু করে দেয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এটা 1975-এর বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময় থেকে। তখন যথারীতি বাংলাদেশ সরকার তো আর কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম হারাবে না, তাই না? কোনোভাবে সম্ভব না, হারাবে না। বাংলাদেশ সরকার মোতায়েন করে সেনাবাহিনী। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই শান্তি বাহিনীর দ্বন্দ্ব বেঁধে যায়, যুদ্ধ বেঁধে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমার স্বাধীন বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ হয়েছে আমার সেনাবাহিনীর সাথে শান্তি বাহিনীর। সবসময় মনে রেখো, কার মনে শান্তি বেশি জানো? যার মনে খুব বেশি মানবতা আছে। মানবতা প্রিয় মানুষেরা শান্তিকামী হয়। বুঝতে পেরেছ? আমাকে একজন মেরেছে, আমাকে একজন বাজে কথা বলেছে, আমাকে একজন কটূক্তি করেছে বা আমাকে নিয়ে ফেসবুকে কেউ পোস্ট করেছে, ঠিক আছে, আমি যদি তার পাল্টা অ্যাটাক করি, কাউন্টার করি, সেটা ভালো কথা নয়, সেটা শান্তিপ্রিয়তা নয়। মনে রেখো, মানবতা প্রিয় মানুষদের মনে কি থাকে? শান্তি থাকে। তাই শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা। বুঝতে পেরেছ? তার রাজনৈতিক দলের নাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আমি বলেছি সেই সমিতিরই একটি সশস্ত্র সংগঠন হচ্ছে শান্তি বাহিনী, যেটিও বানিয়েছেন মানবেন্দ্র নারায়ণ লারমা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলেও কিন্তু ব্যাপক যুদ্ধ চলেছে শান্তি বাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর। কারণ শান্তি বাহিনীর কিন্তু অস্ত্রের কমতি ছিল না। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেরকে অস্ত্র দিয়েছে ভারত, এদেরকে অস্ত্র দিয়েছে কিন্তু মিয়ানমার। ফলশ্রুতিতে শান্তি বাহিনী বেশ পাওয়ারফুল ছিল। জিয়াউর রহমান পরবর্তী সময়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ। তিনিও কিন্তু একজন সামরিক শাসক, সামরিক সরকার, সেনাবাহিনীর প্রধান থেকেই তিনি বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন। এবং আমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এরশাদ শাসন আমলেও কিন্তু শান্তি বাহিনীর সাথে সেনাবাহিনীর ব্যাপক দ্বন্দ্ব, সংঘাত চলেছে। তার মানে পাহাড় রক্তাক্ত, পাহাড়ে প্রতিদিন লাশের মিছিল বইছে। কথা বুঝতে পেরেছ? এই সশস্ত্র সংগ্রামে শান্তি বাহিনীর সদস্যরা যেমন নিহত হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নিহত হচ্ছে। ফলে পাহাড় হচ্ছে রক্তাক্ত। এরশাদের শাসনামলে এটা সমাধান হয়নি। কিন্তু এর মধ্যে একটি ঘটনা ঘটে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 1983 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে বা একটি বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে মানবেন্দ্র নারায়ণ লারমা কিন্তু মারা যান। বুঝতে পেরেছ? বর্তমান সময়ে দেখবা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অনেক সশস্ত্র গ্রুপ আছে, এক গ্রুপ আর এক গ্রুপকে কি করতে পারে না, দেখতে পারে না। কথা বুঝতে পেরেছ?
এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পারে না। তো তখনও তেমনই ছিল। ফলে আমরা দেখেছি সন্ত্রাসী হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা কিন্তু নিহত হন। আর মানবেন্দ্র নারায়ণ লারমা যখন নিহত হন, তখন এই শান্তি বাহিনীর দায়িত্ব চলে আসে তার ছোট ভাই। তার ছোট ভাইয়ের নাম সন্তু লারমা। সন্তু লারমা, মানবেন্দ্রর ছোট ভাই সন্তু লারমা। সন্তু লারমার ভালো একটা নাম আছে, একটু পরে সেটা আমরা বলছি। সন্তু লারমার কাঁধে দায়িত্ব চলে আসে। তো ঠিক আছে, সন্তু লারমা শান্তি বাহিনীকে লিড দিতে থাকে। আমি একটু আগেও বলছি এরশাদের আমলেও এটা সমাধান হয় না। এরশাদ পরবর্তী সময় বাংলাদেশের বিএনপি ক্ষমতায় আসে। আমাদের খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি 5 বছর ক্ষমতায় থাকেন। কিন্তু বিএনপির শাসন আমলেও কিন্তু এই সংঘাত নিরসন হয় না। কারণ শান্তি বাহিনী ফুল অ্যান্ড ফাইনাল তারা চাচ্ছে কি করতে, বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করতে, স্বাধীন রাষ্ট্র কায়েম করতে। তো বিএনপি পরবর্তী সময়ে 1996 সালে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রায় 21 বছর পরে বাংলাদেশের ক্ষমতাতে, কারণ 75-এর পরে 21 বছর পরে 1996 সালে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসে। এবং ক্ষমতায় আসবার পরে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তো যাই হোক, এখন আমি ওনাকে ফ্যাসিস্ট বলতে পারি না, কারণ এখন আমি রয়েছি 1996-97 সালের ঘটনায়। ঠিক আছে, যেহেতু আমি ইতিহাস পড়াই, সেই মুহূর্তে ওই সিকোয়েন্স পড়াতে গিয়ে তাকে আমি এখন ফ্যাসিস্ট বলতে পারছি না। তো শেখ হাসিনা তিনি কি করলেন, তিনি বিষয়টাকে অবজার্ভ করলেন। তিনি বিষয়টাকে অবজার্ভ করে শেখ হাসিনা একটি আহ্বান করলেন শান্তি বাহিনীর প্রতি, যে তোমরা অস্ত্র ফেলে দাও, তোমরা অস্ত্র ফেলে দাও, তোমরা কলম হাতে তুলে নাও, তোমরা টেবিল চেয়ারে আমাদের সাথে এসে বসো, তোমরা আমাদের সাথে বসো, তোমাদের দাবি দেওয়াগুলো কি শুনি, এবং তোমাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা প্রদান করি। তো শেখ হাসিনা যখন উদাত্ত আহ্বান করলেন এই শান্তি বাহিনীকে যে তোমরা অস্ত্র ফেলে দাও, তোমরা টেবিলে আসো, আমাদের সাথে বসো, দাবি দেওয়াগুলো শুনি, সেটা পূরণের কি করি, চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ হাসিনার উদাত্ত আহ্বানে সাড়া দিলেন সন্তু লারমা। কারণ তোমরা জানো 83 সালে মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করা হয়েছিল। ফলে তারপর থেকে শান্তি বাহিনী লিড দিচ্ছিল সন্তু লারমা। তিনি সাড়া দিলেন, এবং এই সারার ফলশ্রুতিতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা দেখতে পাই, এই সারার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে 1997 সাল। সালটি হচ্ছে 1997। 1997 সালে তারিখটা ছিল 2রা ডিসেম্বর। 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করলো শান্তি বাহিনী। বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করলো কোন বাহিনী? শান্তি বাহিনী। তাহলে যে শান্তি বাহিনী প্রতিষ্ঠা হয়েছিল 1972 সালে, এবং বলা চলে এক প্রকার 72 থেকে সংঘাত দ্বন্দ্ব চলছিল বাংলাদেশ সরকার সেনাবাহিনীর সাথে, সেই দ্বন্দ্ব বা সংঘাতের অবসান ঘটল 1997 সালের 2রা ডিসেম্বর। সন্তু লারমা তার শান্তি বাহিনী সারেন্ডার করলো বাংলাদেশ সরকারের কাছে। এবং যখন সারেন্ডার করলো তখন, এবং সরকারও কিন্তু নিঃশর্ত ক্ষমা করলো। বুঝতে পেরেছ, হাসিনা সরকার কি করে দিল, এদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিল। এবং ক্ষমা করে দেওয়ার ফলশ্রুতিতে কি হলো, 97 সালের 2রা ডিসেম্বর স্বাক্ষরিত হলো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, বুঝতে পেরেছ? তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে কবে? 1997 সালের 2রা ডিসেম্বর। এই চুক্তিতে শান্তির বাহিনীর পক্ষে স্বাক্ষর করেছিলেন সন্তু লারমা। আলহামদুলিল্লাহ, খুব ভালো। শান্তি ফিরে এলো, পাহাড়ি অঞ্চল কি হলো, শান্ত হলো। তারা সারেন্ডার করলো, তারা সরকারের কাছে কি দিয়ে দিল, অস্ত্র জমা দিয়ে দিল। তাহলে সন্তু লারমা খুব ভালো মানুষ, ভালো কাজ করেছেন, তাই কি না? ভালো উদ্যোগ তিনি নিয়েছেন, মানুষকে মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেছেন, শেখ হাসিনার ডাকে তিনি সাড়া দিয়েছেন। এই সন্তু লারমা যেহেতু ভালো মানুষ, তার ভালো নামটা হচ্ছে যতীন্দ্র। এই সন্তু লারমার ভালো নাম যতীন্দ্র। যতীন্দ্র বোধপ্রিয়, বোধপ্রিয় লারমা। যতীন্দ্র বোধপ্রিয় লারমা।
তোমরা মনে রেখো যে আমাদের শান্তি বাহিনীর লাস্ট প্রধান ছিলেন যতীন্দ্র বোধপ্রিয় লারমা, যার ডাক নাম আমরা জানি সন্তু লারমা। ডাক নাম সন্তু লারমা, ভালো নাম যতীন্দ্র বোধপ্রিয় লারমা। তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলো 97 সালের 2রা ডিসেম্বর, এবং এ চুক্তি পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে কোনো সরকারই কিন্তু আদিবাসীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান করছিল, তাদের ভাষাতে বই লেখা হচ্ছিল, বা দেখা গিয়েছে যে, যেমন দেখো আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল টানি, যে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ঠিক পরের বছরই সালটা ছিল 1998 সাল। 1998 সালে সরকার প্রতিষ্ঠা করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশে কিন্তু রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা হলো কত সালে? 1998 সালে। বুঝতে পেরেছ? তারপরে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো যখন আমি তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ, আমি তোমাদেরকে যখন জেলা পরিষদ পড়িয়েছি, আমি কিন্তু বলেছিলাম বাংলাদেশের 64টা জেলা থাকলেও জেলা পরিষদ কিন্তু রয়েছে কয়টা? 61টা। 3টা জেলা পরিষদ নেই, পার্বত্য, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। ওই 3টা জায়গাটা জেলা পরিষদের পরিবর্তে তাদের মতো সিস্টেম রয়েছে, তারা যেমন চেয়েছে তেমন। তাই তো বলছি জেলা পরিষদ কিন্তু 61টা। পার্বত্য 3টা জেলায় জেলা পরিষদ নেই, সেখানে এই পাহাড়িদের চাহিদা মাফিক প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন কি রয়েছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আমরা বলছি 1998 সালে। এবং আমি তোমাদেরকে বলেছি যে দেখো জেলা পরিষদও কিন্তু ওই 3টা জায়গাতে নেই, তাদের মতো সিস্টেম রয়েছে। চাকরি বাকরিতে তারা কোটা পেত, ইউনিভার্সিটি ভর্তিতে তারা কি পেত? কোটার সুবিধা কিন্তু পেত। তার মানে 97 সালে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তির আদলে কিন্তু এক প্রকার স্বায়ত্তশাসন উপভোগ করতে থাকে কিন্তু কারা? এই পার্বত্য অঞ্চলের আদিবাসীরা। কথা বুঝতে পেরেছো? লাইভে যারা যুক্ত আছো, এবার তোমরা আমাকে একটু তো কমেন্ট করার আগে আবারও একটু মনে করিয়ে দেই যে যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তিতে আদিবাসীদের পক্ষে বা শান্তি বাহিনীর পক্ষে স্বাক্ষর করেছিল কিন্তু সন্তু লারমা, যার ভালো নাম যতীন্দ্র বোধপ্রিয় লারমা। আর তোমাদের মনে হতে পারে যে বাংলাদেশ সরকারের পক্ষে তাহলে কি শেখ হাসিনা স্বাক্ষর করেছিলেন? না, বাংলাদেশ সরকারের পক্ষে শেখ হাসিনা স্বাক্ষর করেননি। তৎকালীন সংসদের যিনি চিফ হুইপ ছিলেন, ঠিক আছে, তিনি কি করেছিলেন? তিনি স্বাক্ষর করেছিলেন ওই যে তোমরা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর নাম জানো নিশ্চিত, ওই সাদিক আবদুল্লাহর বাবা, ঠিক আছে, হাসনাত আবদুল্লাহ এরকম একটা নাম, হাসনাত আবদুল্লাহ, তিনি কি করেছিলেন? বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছিলেন। তাহলে শান্তি বাহিনীর পক্ষে স্বাক্ষর করেছিলেন সন্তু লারমা, আর বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছিলেন হাসনাত আবদুল্লাহ। ওকে, এখন যারা লাইভে যুক্ত আছো তোমরা আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, শাহরিয়ার মবিন একটি কমেন্ট করেছে, শেখ হাসিনাকে হত্যার জন্য বোমা রাখা হয়েছিল, সেটাও স্কিপ করছেন, আপনার গত ব্যাচের ক্লাস শুনেছিলাম। একদম শাহরিয়ার মবিন, ভালো একটা কথা বলেছো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বলেই দেই। আমার এখনো স্পষ্ট মনে আছে, যে 97 সালের 2রা ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। আমি 97 সালে, আমার বয়স খুব একটা বেশি না, তখন প্রায় 9 বছরের মতো বয়স। তো আমাদের একটা সাদা কালো টেলিভিশন ছিল। তো এই 2রা ডিসেম্বর সকাল থেকেই দেখছি আমার বাবা টেলিভিশন দেখছে। অত কিছু আমি বুঝতেছি না, কিন্তু টেলিভিশনে দেখছি এরকম অস্ত্র হাত উঁচা করে আসতেছে এবং অস্ত্র জমা দিচ্ছে। তো আমি বাবাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা কি হয়েছে, মানে এরা এই পিস্তলগুলো, মানে অস্ত্র, আমি পিস্তল বলতাম, পিস্তলগুলো কেন জমা দিচ্ছে? তো বাবা বলছিল যে এরা সশস্ত্র ছিল, এরা 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 কি করছিল, এরা মানে আন্দোলন বা যুদ্ধ বিগ্রহ এরকম কিছু করছিল। তো ওরা সারেন্ডার করলো, ওরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে সারেন্ডার করলো, তাই সরকারের কাছে ওরা অস্ত্র জমা দিচ্ছে। এটা আমার নিজে বিটিভিতে, তখন তো এগুলো স্যাটেলাইট চ্যানেল ছিল না, বিটিভি ছিল আমার বাসায়, বিটিভিতে আমি সরজমিনে মানে একদম প্রত্যক্ষ দেখেছিলাম এই চুক্তির দিনটা। আর আরেকটা কথা মনে পড়ে, এই 2রা ডিসেম্বর কিন্তু শেখ হাসিনারও উপস্থিত হওয়ার কথা ছিল এই চুক্তিতে, কিন্তু 1 ডিসেম্বর
এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শেখ হাসিনা যে রাস্তা দিয়ে আসবে 2 তারিখে, তো ওই রাস্তার পাশে একটা মাঠে একটা ছেলে খেলা করছিল। খেলা করতে করতে একটা বল গড়ায় পড়ে যায় জঙ্গলের মধ্যে। তো বাচ্চাটা বল তুলতে এসে তার পা বেঁধে যায় একটা তারে। ঠিক আছে, তো তারে পা বেঁধে যাওয়ার পরে সে আরো 2 একজনকে বলে, 1 মুখ থেকে 10 মুখে কথা যায়। পুলিশ চলে আসে, সেনাবাহিনী আসে। তারপরে তারের রহস্য খুঁজতে খুঁজতে দেখে রাস্তার নিচে মাইন পোতা আছে। অর্থাৎ যখন শেখ হাসিনা যাবে ওখান দিয়ে কালকে এই সমাবেশে বা এই চুক্তিতে, তখনই হয়তোবা রিমোট কন্ট্রোলের সহায়তায় এই মাইন বিস্ফোরণ করা হবে এবং শেখ হাসিনাকে হত্যা করা হবে। এখনো আমার 97 সালের সেই স্মৃতিগুলো এখনো আমার মনে আছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা এখন আমাকে একটু কমেন্ট করে জানাবে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এটা কত সালে হয়েছে। যারা লাইভে যুক্ত রয়েছে তারা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এটা কত সালে হয়েছে। প্লিজ আমাকে একটু কমেন্ট করো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এটা কত সালে স্বাক্ষরিত হয়েছে। কথা তোমরা কমেন্ট করতে শুরু করেছো। তোমরা ইশরাত জাহান, জাকির হাসান লিখেছো 1997 সালে, মোহাম্মদ নাজমুল ইসলাম লিখেছো 97 সালে 2রা ডিসেম্বর। কৃতজ্ঞতা তোমাদের প্রতি। তাহলে এখানে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে তোমরা একটা কথা, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু পার্বত্য অঞ্চলের আদিবাসীরা স্বায়ত্ত শাসন চাচ্ছিল। কিন্তু 72 সালে যখন সংবিধান প্রণয়ন হয় বাংলাদেশে, তখন আদিবাসীরা দেখে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার খুব একটা নেই। তখন তারা বায়াস হয়ে পড়ে। তাদের যে একটা রাজনৈতিক সংগঠন ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সেই জনসংহতি সমিতি থেকে একটি সশস্ত্র শাখা বেরোয় শান্তি বাহিনী, এবং সেই শান্তি বাহিনীকে ট্রেন আপ করেছে, আমি বলেছি ভারত করেছে, মিয়ানমার করেছে, এবং তারা তাদেরকে অস্ত্র দিয়েছে। এবং এই অস্ত্র নিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সুদীর্ঘ সময় এক রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, এবং সেই সংঘর্ষের শেষটা হয়েছে 97 সালের 2রা ডিসেম্বর। তাদের সাথে একটা চুক্তি হয়েছে, এবং এই চুক্তিতে কিন্তু শান্তি বাহিনীর পক্ষে স্বাক্ষর করেছেন কিন্তু সন্তু লারমা, যিনি এখনো বেঁচে আছেন। ঠিক আছে, যার ভালো নামটি বলেছি যতীন্দ্র বোধপ্রিয় লারমা। কিন্তু মাথায় ঢুকে নিবে যে শান্তি বাহিনী বানিয়েছিল কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা, কিন্তু চুক্তির সময় কিন্তু তিনি ছিলেন না। চুক্তির অনেক আগেই তাকে হত্যা করা হয়েছিল। তিনি তার পরিবর্তে তার ছোট ভাই সন্তু লারমা কি করেছেন, চুক্তিতে স্বাক্ষর করেছেন। আরেকটি বিষয় মনে রাখবে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 1998 সালে। এটা ইম্পর্টেন্ট একটা তথ্য। এবং আমি এখানে এটাও শিখিয়েছি, জেলা পরিষদ আছে আমাদের 61টা, 64টা জেলা, কারণ পার্বত্য 3টা জেলাতে কিন্তু জেলা পরিষদ নেই, তাদের মতো শাসন ব্যবস্থা সেখানে রয়েছে। তাহলে আদিবাসী বিষয়টা তো ক্লিয়ার হয়েছে, যে যারা এই ভূখণ্ডের আদিম বাসিন্দা। তোমরা মনে রেখো বন্ধুরা, যারা এই ভূখণ্ডের আদিম বাসিন্দা তারাই মূলত আদিবাসী, যারা এখনো তাদের প্রাচীন রীতিনীতি প্রথা অনুযায়ী পরিচালিত হচ্ছে। প্রধান আদিবাসী দেখেছ চাকমা, তারা মূলত রাঙামাটিতে বেশি বসবাস করে। তাহলে বাংলাদেশের কোন জেলাতে আদিবাসীর সংখ্যা বেশি? তোমরা বলবে রাঙামাটিতে। আর সবচেয়ে কম আদিবাসী বসবাস করে বাংলাদেশে, তোমরা বলবে লালমনিরহাট জেলাতে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চাকমা, মারমা, ত্রিপুরা, বুঝতে পেরেছ? দেখো, চাকমা, মারমা, ত্রিপুরা, তার মধ্যে প্রধান আমি কাদেরকে বলেছি? প্রধান কিন্তু আমি বলেছি চাকমা। ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে সব দিকে শ্রেষ্ঠ আদিবাসীদের মধ্যে কিন্তু চাকমা। হ্যাঁ, সব দিকে শ্রেষ্ঠ কারা? চাকমারা। তাদের নিজস্ব ভাষা রয়েছে, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সবকিছু কিন্তু তাদের রয়েছে। তো মনে রাখতে হবে, এই চাকমা, মারমা, ত্রিপুরা এরা সবাই কিন্তু পার্বত্য অঞ্চলের আদিবাসী। আমি একটু পরে স্পেসিফিক করে দেব যে কোন কোন অঞ্চলে তারা বসবাস করে। মূলত তারা বসবাস করে পার্বত্য অঞ্চলে। তোমাদের মনে রাখতে হবে, এই চাকমারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমারা কোন ধর্মাবলম্বী হয়? তারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী হয়। এবং অনেকটা মারমা বলো বা ত্রিপুরা বলো, এরা সবাই কম বেশি
কি বৌদ্ধ ধর্মাবলম্বী। কথা বুঝতে পেরেছ? আমাদের পার্বত্য অঞ্চলে যে চাকমা, মারমা, ত্রিপুরা রয়েছে, হ্যাঁ, এই চাকমা, মারমা, ত্রিপুরা কম বেশি সবাই আমি বলেছি বৌদ্ধ ধর্মাবলম্বী। তো চাকমাদের বর্ষবরণ একটা উৎসব আছে। আমরা যেমন পহেলা বৈশাখ পালন করি, চাকমারা পালন করে বিজু। কি পালন করে? বিজু। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের বর্ষবরণ হচ্ছে পহেলা বৈশাখ, আর চাকমাদের বর্ষবরণ কি? তাদের বর্ষবরণ হচ্ছে বিজু। বিজু উৎসব তারা মূলত 3 দিন ধরে করে। কেমন? অর্থাৎ পহেলা বৈশাখের আগের দিন, পহেলা বৈশাখের দিন এবং পহেলা বৈশাখের পরের দিন, 3 দিন ধরে তারা কি করে? বিজু উৎসব পালন করে। তাহলে চাকমাদের প্রধান উৎসবটা কোনটা? আমি বলেছি বিজু। মারমা, মনে রেখো, মারমা, মা মারামারি করে, একটা মারামারির মতো আসতেছে না? মারমা, ধরে মার, মারমা, মারামারি। মারামারি মানে কি? সংগ্রাম। মনে রেখো, মারমাদের মারামারি সংগ্রাম। মারমাদের বর্ষবরণকে বলে সাংরাই। সাংরাই, কারণ মারামারি সংগ্রাম করা হয় না, তো মারমা মারামারি, মারামারি থেকেই সংগ্রাম। মারমাদের বর্ষবরণ উৎসবকে বলে সাংরাই। আর ত্রিপুরা, শোনো না, ত্রিপুরারা খুব নিরীহ হয়, ওরা খুব শান্ত প্রিয় হয়, ওরা খুব সুখে থাকতে পছন্দ করে। সুখ, ত্রিপুরাদের খুব শান্ত, সুখে থাকতে পছন্দ করে। সুখ থেকে বৈসুখ, সুখ থেকে বৈসুখ। তাহলে মনে রেখো, চাকমাদের বর্ষবরণকে বলে বিঝু, মারমাদের বর্ষবরণকে বলে সাংরাই, ত্রিপুরাদের বর্ষবরণকে বলে বৈশুখ। ঠিক আছে, চাকমারা বিঝু। তাহলে বিঝু কারা করে? বিঝু করে কারা? চাকমারা। সংগ্রাম মারামারি সংগ্রাই কারা করে? মারমারা করে। সুখ কারা করে? ত্রিপুরারা খুব সুখ করে, বৈশুখ। তো বৈশুখ কাদের? ত্রিপুরাদের। আর তোমরা মনে রেখো, পার্বত্য অঞ্চলের এই 3টি আদিবাসীর একত্র বর্ষবরণকে বলে বৈশাবী। বৈশাবী, তাদের একত্র বর্ষবরণকে তোমরা মনে রেখো, পার্বত্য অঞ্চলের এই 3টি আদিবাসীর একত্র বর্ষবরণকে বলে বৈশাবী। বইতে আসতেছে বৈশুখ, সাথে আসতেছে সাংরাই, বিতে আসতেছে বিজু, বৈশুখ। তাহলে তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা দয়া করে আমাকে একটু কমেন্ট করো যে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের একত্র বর্ষবরণকে কি বলা হয়? পার্বত্য অঞ্চলের আদিবাসীদের একত্র বর্ষবরণকে কি বলে? যারা লাইভে যুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে মোহাম্মদ নাজমুল ইসলাম লিখেছে, স্যার জান্তা সরকার কি? জান্তা সরকার হচ্ছে সামরিক সরকার। হ্যাঁ, সেনাবাহিনী যখন ক্ষমতা নিয়ে থাকে বা যখন সেনা সরকার থাকে কোনো দেশে, সেই সরকারকে জান্তা সরকার বলে। বুঝতে পেরেছো মোহাম্মদ? তুমি একটি প্রশ্ন করেছিলে যে জান্তা সরকার কি? আমি বলেছি সেনাবাহিনী যখন কোনো দেশের ক্ষমতায় থাকে, সেই সরকারকে জান্তা সরকার বা সামরিক সরকার বলে। আশা করি উত্তরটা তুমি পেয়েছো। সবাই কিন্তু কমেন্ট করছে বৈশাবী, কিন্তু জয়া রয় লিখেছে বৈশুখ। জয়া রয়, ভুল হচ্ছে বাবু, বৈশুখ তো নয়, বৈশাবী। আমি বলেছি বৈশুখ করে কারা? ত্রিপুরারা। মারমারা করে সাংরাই, চাকমারা করে বিজু, আর এই 3টি উৎসবকে একত্রে বলে বৈশাবী। বুঝতে পেরেছ? প্রশ্নটা ঠিক এভাবে হতে পারে, প্রশ্নটা ঠিক এভাবে হতে পারে যে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের একত্র বর্ষবরণকে কি বলে? পার্বত্য অঞ্চলের এই 3টা আদিবাসীর একত্র বর্ষবরণকে বলে বৈশাবী। বৈশাবী, বইতে বৈশুখ, সাথে সাংরাই, বিতে বিজু। বিজুকার চাকমা, মারমা মানে মারামারি সংগ্রাম, সাংরাই, সুখ করে কারা? ত্রিপুরারা, বৈশুখ। তাহলে তোমরা লক্ষ্য করে দেখেছো, পার্বত্য অঞ্চলের আদিবাসীদের একত্র বর্ষবরণকে বলে বৈশাখী। তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রধান আদিবাসী, সবচেয়ে বেশি রয়েছে চাকমা, সেকেন্ড প্লেসে রয়েছে, আমি এখানে একটু ভুল লিখে রেখেছি, মারমা। মারমা, আকারটা মিস্টেক হয়েছিল, সরি বন্ধুরা, মারমা। তারপরে আমি বলেছি ত্রিপুরা। চাকমা, মারমা, থার্ড প্লেসে রয়েছে কে? ত্রিপুরা। তাদের একত্র বর্ষবরণকে আমি বলেছি বৈশাখী। আর আমি বলেছি চাকমারা, তারা বেসিক্যালি বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমা, ত্রিপুরারা অনেকটা কি, তারাও প্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী।
এখন কথা হচ্ছে, যেমন দেখো মারমা, অনেক সময় প্রশ্ন হয় বা হয়েছে, এই মারমা আদিবাসীরা কোথায় বসবাস করে জানো? বান্দরবনে চিম্বুক পাহাড় আছে। কি পাহাড়? চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড় কোথায়? আমি আবারও স্মরণ করে দিতে চাই, বান্দরবানে রয়েছে চিম্বুক পাহাড়। তো মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কথা, যে এই চিম্বুক পাহাড়কে কিন্তু পাহাড়ের রানী বলা হয়। পাহাড়ের কি বলা হয়? রানী। কখনো পরীক্ষাতে যদি প্রশ্ন হয় পাহাড়ের রানী কোন পাহাড়, তোমরা বলবে পাহাড়ের রানী হচ্ছে চিম্বুক পাহাড়। বুঝতে পেরেছো? পাহাড়ের রানী কোন পাহাড়? তোমরা বলবে চিম্বুক পাহাড়। সেই চিম্বুক পাহাড় কোথায়? বান্দরবনে। তো জানো এই চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে কারা? মারমারা। কতবার যে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে যে মারমা আদিবাসী কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে, আমরা বলবো চিম্বুক পাহাড়। বা এভাবেও প্রশ্ন হয়েছে চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন আদিবাসী বসবাস করে, আমরা উত্তর করব মারমারা বসবাস করে। তাহলে দেখো চাকমা, মারমা, ত্রিপুরা এরা তো পার্বত্য অঞ্চলের আদিবাসী, মানে পাহাড়ি অঞ্চলের আদিবাসী, তাই না? এরা মূলত পাহাড়ি অঞ্চলের আদিবাসী। এখন যে বিষয়টা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখার চেষ্টা করব যে আমাদের সমতল অঞ্চলে প্রধান আদিবাসী কোনটা? সমতল মানে পাহাড়ি অঞ্চল না, আমরা যারা সমতলে বাস করি, সমতল অঞ্চলের প্রধান আদিবাসী হচ্ছে সাঁওতাল। সাঁওতাল, তোমরা মনে রেখো বন্ধুরা, সমতল অঞ্চলের প্রধান আদিবাসী হচ্ছে সাঁওতাল। দেখো সাঁওতালরা মূলত রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, এক কথায় উত্তরবঙ্গ। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে মূলত বসবাস করে কারা? সাঁওতালেরা। তোমরা মনে রেখো রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর এই অঞ্চলে মূলত বসবাস করে কারা? সাঁওতালেরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাঁওতালরা তারা অনেকটা কিন্তু একটু কালো, নিগ্র ধরনের হয়। ঠিক আছে, আমি তোমাদের সেই প্রথম ক্লাসে বাঙালি জাতির উৎপত্তি পড়াতে গিয়ে নেগ্রিটো পড়িয়েছিলাম, তাই না? নেগ্রিটো যারা একটু ওয়েস্ট ইন্ডিজের মতো কালো নিগ্র ধরনের হয়, তো এই সাঁওতালরা কিন্তু মূলত নেগ্রিটো জাতিভুক্ত। বুঝতে পেরেছো? সাঁওতালরা নেগ্রিটো জাতিভুক্ত, তারা বেশ কালো এবং অনেকটা কিরকম ওয়েস্ট ইন্ডিজের মানুষের মতো হয়ে থাকে। তো যাই হোক, আমাদের সমতলের প্রধান আদিবাসী কিন্তু সাঁওতাল। যদি কখনো পরীক্ষাতে এভাবে প্রশ্নটা ঘুরিয়ে করে সমতল অঞ্চলের প্রধান আদিবাসী, যেমন পাহাড়ি অঞ্চলের প্রধান আদিবাসী চাকমা, আর সমতল অঞ্চলের প্রধান আদিবাসী কিন্তু সাঁওতাল। বা এভাবে প্রশ্নটা হতে পারে উত্তরবঙ্গের প্রধান আদিবাসী কোনটা? উত্তরবঙ্গের প্রধান আদিবাসী হচ্ছে সাঁওতাল। জানো বন্ধুরা, সাঁওতালদের বিয়েটা না খুব মজা লাগে, খুব মজা লাগে। কেমন? ধরো সাঁওতাল পুরুষ বিয়ে করলো, ওকে, রাত হয়েছে, যথারীতি সে বাসর ঘরে যাবে, স্ত্রীর কাছে যাবে। তো সাঁওতাল পুরুষ বাসর ঘরে না যেয়ে সে করে কি, বাড়ির চালে ওঠে। বাড়ির চালে ওঠে সে বলে আমি এখন আত্মহত্যা করব, মানে সুইসাইড করব, মরে যাব। ওমা, বিয়ে করছে সে আজকে, বাসর ঘরে না যেয়ে সে বাড়ির চালে উঠে বলতেছে আমি এখন মরে যাব, আত্মহত্যা করব। তো তখন নতুন বউ সে নিচ থেকে বলে মরিস না রে, মরিস না, নেমে আয়। কয় মরিস না, তুই নেমে আয়, মুই তেরে খেটে খিলাই মু, মানে আমি কি করব, আমি কাজ করে তো খাওয়াবো বাবা, তাও তুই মরিস না, তুই কি কর, তুই নেমে আয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা যারা ছেলেরা রয়েছ, তোমরা এই তত্ত্বটাকে কাজে লাগাতে পারো। তোমরা বিয়ে করে বাসর ঘরে না গিয়ে বাড়ির চালে বা ছাদে উঠবা, উঠে বলবা আমি এখন আত্মহত্যা করব। তখন দিশেহারা হয়ে নতুন বউ বলবে মরিস না রে, মরিস না, নেমে আয়, মইতে রে খেটে খিলাই মুখ। বাহ,
তখন তুমি বইয়ের টাকায় খাবে, চলবে, পড়বে, কি আরাম, কি শান্তি। বুঝতে পেরেছো? তো মনে রাখতে হবে সাঁওতালদের বিয়েটা খুবই রোমাঞ্চকর। এবং সাঁওতালরা এখন বেসিক্যালি খ্রিস্টান ধর্মাবলম্বী, কারণ খ্রিস্টান মিশনারিরা অর্থের বিনিময়ে সাঁওতালদেরকে কি করেছে জানো? ধর্মান্তরিত করেছে। তাই ওরা এখন বেসিক্যালি কি খ্রিস্টান ধর্মাবলম্বী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব গা চুলকাচ্ছে কেন যেন আমার, খুব গা চুলকাচ্ছে। আমাদের গা চুলকায় না মাঝে মাঝে? আমারও খুব গা চুলকাচ্ছে। তো গ্রামের মানুষ চুলকানি বলে না, কিন্তু গ্রামের মানুষ কয় গা খাই যায়। হাইরে চুলকাচ্ছে আমার গা, আমার গা সমানে কি হচ্ছে? খাই যাচ্ছে। গা চুলকাচ্ছে মানে খাই যাচ্ছে। খাইজা থেকে গা খা সা, গা খাসা, গা চুলকাচ্ছে আমার, গা খা সা। কথা বুঝতে পেরেছো? যারা ক্লাস করছো তারা একটু হাতটা চুলকাই নাও। গা খা সা, গা খা সা। গাতে কি হচ্ছে জানো? গাতে হচ্ছে গাঢ়, গাতে গাঢ়। খাতে হচ্ছে খাসিয়া, খাতে কি হচ্ছে? খাসিয়া। সাথে হচ্ছে সাঁওতাল। কথা বুঝতে পেরেছো? খাসির মাংসে অ্যালার্জি আছে, খাসির মাংস খেলে গা চুলকায়। গা খাসা, গাতে গারো, খাতে খাসিয়া, সাথে সাঁওতাল, গা খাসা। চুলকে নেই আরেকবার, গা খাসা, গারো খাসিয়া সাঁওতাল। আসলে এই গারো এবং খাসিয়া এই দুটো উপজাতি মাতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। একসময় সাঁওতালদেরকেও মাতৃতান্ত্রিক বলা হতো, কিন্তু এখন আর না। এখন এখন এরা স্বামী স্ত্রী উভয়ই কাজ করে, উভয়ই সব ঠিকঠাক আছে। তাহলে তোমরা এই সূত্রটা মনে রেখো, গা খাসা, লাস্টে সা বাদ দিলে গাতে গাঢ়, খাতে খাসিয়া। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন হয়েছে, নিম্নের কোনটি মাতৃতান্ত্রিক আদিবাসী? যেই তুমি এরকম প্রশ্ন দেখবা যে নিচের কোনটি মাতৃতান্ত্রিক আদিবাসী, সাথে সাথে তুমি মাথা না চুলকায় গা চুলকাবা। গা খাসা, গাতে কি গাঢ়, খাতে খাসিয়া, সাঁওতাল বাদ দিয়ে দাও। সাঁওতাল এখন আর কাউন্ট করবা না। তাহলে গাঢ় এবং খাসিয়া তুমি মনে রেখো, গাঢ় এবং খাসিয়া এ দুটো কিন্তু মাতৃতান্ত্রিক আদিবাসী। তাহলে তোমরা যারা ক্লাস করছো তোমরা দয়া করে এবার আমাকে একটু কমেন্ট করো তো, দুটো মাতৃতান্ত্রিক আদিবাসীর নাম তোমরা কমেন্ট করো আমার কাছে। যারা ক্লাসটা করছো তোমরা দয়া করে দুটো মাতৃতান্ত্রিক আদিবাসীর নাম কমেন্ট করে আমাকে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত রয়েছে তারা দয়া করে আমাকে দুটো আদিবাসীর নাম একটু কমেন্ট করো, মাতৃতান্ত্রিক আদিবাসী। মিতা লিখেছে এখন ওই টেকনিক কাজে লাগালে বউ উল্টা পালাইবে। আচ্ছা ঠিক আছে, কে তাহসানের ওয়াইফের মতো পালাবে? গারো আর খাসিয়া। ইব্রাহিম লিখেছে, মোহাম্মদ লিখেছে গারো খাসিয়া। আমাদের শাহরিয়ার মবিন, জাকির হাসান, সজীব ইসলাম বন্ধুরা কিন্তু কমেন্ট করছে গারো খাসিয়া। আমাদের আরও কমেন্ট করেছে জয়া রয়, লিখেছে গারো খাসিয়া। তাহলে সবসময় মনে রেখো, মিতা আফরিন আশা ধন্যবাদ তোমাকে। তাহলে তোমরা সবসময় মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যদি কখনো পরীক্ষাতে বলে মাতৃতান্ত্রিক আদিবাসী কোনটা, সাথে সাথে গা চুলকাই নিবা, গ খ স, গারো খাসিয়া। সাঁওতাল আর বলো না এখন, গারো এবং খাসিয়া এ দুটো কি মাতৃতান্ত্রিক আদিবাসী। তো যাই হোক, তোমরা শিখে ফেলেছো কিন্তু যে আমাদের সমতল এবং উত্তরবঙ্গের প্রধান আদিবাসী কারা? উত্তরবঙ্গের প্রধান আদিবাসী বা সমতলের আদিবাসী সাঁওতাল। আর বাংলাদেশের প্রধান আদিবাসী চাকমা, তারা তো পাহাড়ি অঞ্চলের, আর তাই তো সমতল বা উত্তরবঙ্গের প্রধান আদিবাসী আমি কি বলেছি? সাঁওতাল বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রেখো আমাদের বাংলাদেশে এই যে 50টা আদিবাসী রয়েছে, ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছি। তো এই 50টা আদিবাসীর মধ্যে একটা কথা মনে রেখো, যে একটা আদিবাসী রয়েছে মুসলিম, সেই মুসলিম আদিবাসীর নাম হচ্ছে পাঙ্গন। মনে রেখো, পাঙ্গন। তাহলে মনে রেখো বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী কোনটা? ওরে শোনা জান কলিজা পাখিরা, কতবার যে এই প্রশ্নটা এসছে পরীক্ষাতে, যে বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী কোনটা? তোমরা বলবা পাঙ্গন। একমাত্র মুসলিম আদিবাসী কোনটা? পাঙ্গন।
তো আমি পড়াই দিলাম একমাত্র মুসলিম আদিবাসী পাঙ্গন, খুব ভালো কথা, কিন্তু পরীক্ষাতে যদি একটা ভেজাল পাকে পাঙ্গনরা কোথায় বসবাস করে, তুমি পাঙ্গন দেখলেই তো তোমার মনে হবে এরা তো মুসলমান, তাই না? পাঙ্গন দেখলে তোমার মনে হবে এরা তো মুসলমান। শোনো ভাই, পূজা করে পুরোহিত, পুরোহিত কি মুসলমান? না। যে বৌদ্ধ ত্রিপিটক পাঠ করে সে কি মুসলমান? না। যে খ্রিস্টান বাইবেল পাঠ করে ফাদার সে কি মুসলমান? না। তাহলে মুসলমানকে মৌলভী, মুসলমানকে মৌলভী, সেই মৌলভী থেকে মৌলভী বাজার, মৌলভী বাজার, তোমরা মনে রেখো বাংলাদেশের মৌলভী বাজারে বসবাস করে মূলত এই একমাত্র মুসলিম আদিবাসী পাঙ্গন। তাহলে আমরা জেনে ফেলেছি বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী, ঠিক আছে, গারো খাসি মায়ের হাসি। বাহ, মোহাম্মদ নাজমুল ইসলাম সেই বলেছে তো, গারো খাসি মায়ের হাসি। ওয়াও, দারুণ। তাহলে আমরা দেখেছি বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী কোনটা? একমাত্র মুসলিম আদিবাসী হচ্ছে পাঙ্গন। আর পাঙ্গনরা বসবাস করে কোথায়? আমি বলেছি কিন্তু মৌলভীবাজারে। বুঝতে পেরেছো? পাঙ্গনরা কোথায় বসবাস করে? মৌলভীবাজারে। ওকে, এখন যেটা তোমাদেরকে তথ্য দিব, শোনো। আমাদের স্বাধীনতা যুদ্ধে তোমরা তো জানো 4টি রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে 4টি রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়। সবচেয়ে প্রথমে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, তাই না? তো মনে রেখো আমাদের একজন আদিবাসী, ওয়ানলি ওয়ান, একজন আদিবাসী যিনি স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম খেতাব পেয়েছেন, বীর বিক্রম খেতাব পেয়েছেন একমাত্র আদিবাসী, যিনি হচ্ছেন ইউকে, যিনি হচ্ছেন ইউকে চিং, ইউকে চিং। মনে রেখো তোমরা, একমাত্র আদিবাসী যিনি স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব পেয়েছিলেন তিনি হচ্ছেন ইউকে চিং। মনে থাকবে, সিং না কিন্তু চিং, ইউকে চিং। চিচিং ফাক, তোমরা দেখোনি আলিবাবা 40 চোরে চিচিং ফাক, চিচিং ফাক বললে খুলে যেত, তেমনি ইউকে চিং একমাত্র আদিবাসী যিনি কি পেয়েছেন? বীর বিক্রম, বীর বিক্রম খেতাব পেয়েছেন। পরীক্ষা প্রশ্নটা এভাবে হতে পারে, বাংলাদেশের একমাত্র কোন আদিবাসী বীর বিক্রম খেতাব পেয়েছেন? তোমরা বলবে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাব পেয়েছেন তিনি ইউকে চিং। ডান, ইউকে চিং। বাংলাদেশে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাব পেয়েছেন তিনি হচ্ছেন ইউকে চিং। হ্যাঁ, আর এই ইউকে চিং হচ্ছে উনি মূলত মারমা সম্প্রদায়ের। উনি কোন সম্প্রদায়ের? উনি কিন্তু মারমা সম্প্রদায়ের, ইউকে চিং। এবং আরেকটা তথ্য তোমরা মনে রেখো বন্ধুরা, যে বিদেশিরা যখন বাণিজ্য করতে এসেছিল ইংরেজ বণিকদের বিরুদ্ধে প্রথম এক আদিবাসী কিন্তু বিদ্রোহ করেছিল। ওরাই তো করবে ভাই, বাঙালি তো আগে করবে না, কারণ এ ভূখণ্ডের আদিম বাসিন্দা ওরা, তাহলে কষ্ট তো ওদের লাগবে, খারাপ তো ওদের লাগবে। প্রশ্নটা এভাবে হয়, বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন কোন আদিবাসী? সেই আদিবাসীর নামটা ছিল জুম্মা, জুম্মা খান, জুম্মা খান। আর বাংলা সিনেমায় জুম্মন কষাই হতো ডিপজল। ও তোর সানডে ওয়ানডে ক্লস করে দিব ডিপজল। তো যাই হোক, সে ডিপজল হয় জুম্মান কষাই। তো সেই জুম্মান কষাই না বলে জুম্মা খান বলছি, যে বিদেশি বণিকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন কে? তোমরা বলবে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুম্মা খান। ঠিক আছে, বিদেশি বণিকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন কে? জুম্মা খান। আর একমাত্র বিদেশি যিনি আমাদের রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন স্বাধীনতা যুদ্ধে তিনি ইউকে চিং। যারা লাইভে যুক্ত আছে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করি, প্লিজ উত্তর দেবে। এই মারমা আদিবাসীরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? একটু আগে পড়িয়েছে কিন্তু, যে পাহাড়কে পাহাড়ের রানীও বলা হয়। কমেন্ট করো, মারমা আদিবাসীরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? যারা লাইভে যুক্ত রয়েছো তারা দয়া করে আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? যারা লাইভে যুক্ত রয়েছো একটু কমেন্ট করে জানাও যে মারমা আদিবাসীরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে। দেখি, প্রথম কমেন্ট করেছে শাহরিয়ার মুবিন, আমার প্রিয়, লিখেছে চিম্বুক।
মোহাম্মদ নাজমুল লিখেছে চিম্বুক, জাকির হাসান এমডি আল আমিন লিখেছে চিম্বুক। কি সুন্দর, কি সুন্দর, ফাইন। তাহলে আমরা দেখতে পেয়েছি যে সবার নাম হয়তো পড়া সম্ভব হয় না, কিন্তু আমরা আবারও বলি যে চিম্বুক পাহাড়ের পাদদেশে কিন্তু মারমা উপজাতি বসবাস করে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর একটু ঝটপট দাও না। বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী আছে পাঙ্গন, তাই না? পড়ালাম। সে মুসলিম আদিবাসী পাঙ্গন ওনারা কোথায় বসবাস করে? পাঙ্গন আদিবাসীরা তারা কোথায় বসবাস করে? সে জায়গার নামটা একটু আমাকে কমেন্ট করো। যারা লাইভে যুক্ত রয়েছে, আমি প্রশ্ন করেছি আর একটা, যে পাঙ্গন আদিবাসী কোথায় বসবাস করে? প্লিজ কমেন্ট করে জানাও। যে বন্ধুরা লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো। এখানে মোহাম্মদ নাজমুল ইসলাম প্রথম কমেন্ট করেছে, লিখেছে মৌলভীবাজার। ওয়াও! আমাদের শাহরিয়ার মবিন লিখেছে মৌলভীবাজার, জাকির হাসান লিখেছে মৌলভীবাজার, এমডি আলামিন, ইব্রাহিম ইসলাম, কৃতজ্ঞতা বন্ধুরা, তোমরা সবাই লিখেছো কিন্তু মৌলভীবাজার। ধন্যবাদ সজীব ইসলামকে, যে আমাদের বসবাস করে একমাত্র পাঙ্গন মুসলিম আদিবাসী, তারা মৌলভীবাজারে। ওকে, ফাইন। তাহলে জুম্মা খান মনে থাকবে যে তিনি কি বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। ওকে, তারপরে তোমরা দেখেছো একমাত্র আদিবাসী যিনি বীর বিক্রম খেতাব পেয়েছেন তিনি ইউকে চীন। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি তোমাদের কাছে আমি করি, যে যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, তখন শান্তি বাহিনীর প্রধান কে ছিলেন? ওই নামটা একটু কমেন্ট করো তো, দেখি পড়া কেমন মনে আছে, ক্লাসে পড়া তৈরি হয় কিনা। যে যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, তখন শান্তি বাহিনীর প্রধান কে ছিলেন? ওনার নামটা একটু কমেন্ট করো। আর এই মুহূর্তে আমি বোর্ড একটু ক্লিয়ার করি, তোমরা এই নামটা একটু কমেন্ট করো। যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যখন 97 সালে হয়েছিল, তখন শান্তি বাহিনীর প্রধান কে ছিলেন? প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, শান্তি বাহিনীর প্রধান তখন কে? এখানে কমেন্ট এসেছে, কিন্তু কমেন্ট তোমরা করে বসেছো সন্তু লার্মা, ফাইন। যদি কখনো তার ভালো নাম চায়, আশা করি সেটাও বলতে পারবে। ঠিক আছে। আলামিন লিখেছে অসাধারণ লাগছে স্যার, বিশেষ করে গা খাসা আর মৌলভী। আমি তো বলেইছি, পরীক্ষার রুমে যখনই মনে পড়বে গা চুলকে নেই, গা চুলকে নেই, গা খাসা। বিশ্বাস করো, কেউ যদি আমার ক্লাস মনোযোগ দিয়ে করে না, পরীক্ষা যদি ওই টপিক থেকে প্রশ্ন আসে, তখন দেখবা জল জল করে আমার মুখ কি হবে, আমার মুখ ভেসে উঠবে। এটা 100%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যে বিষয়টি পড়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে, আমাদের আদিবাসীদের না 8টা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। আমাদের আদিবাসীদের কয়টা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে? তোমরা বলবা 8টা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে আমাদের আদিবাসীদের। তো আমাদের অতগুলো দরকার নাই, অত চাপ আমরা নিব না। আদিবাসীদের প্রথম যেটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ঠিক আছে, যেটার নাম বিড়ি, বিড়ি সিঁড়ি, বিড়ি সিঁড়ি। আমরা অনেকে মজা করে বলি না, সিঁড়ির নিচে বিড়ির দোকান। সিঁড়ির নিচে কি? বিড়ির দোকান। জানিস একটা সিনেমা প্রযোজনা করছি, পরিচালক আমি। কি সিনেমা? সিঁড়ির নিচে বিড়ির দোকান। ও মাই গড! আবার বলে জানিস একটা সিনেমা প্রযোজনা করছি। কি সিনেমা? ধর্মুরগি কর জবাই। ধর্মুরগি কর জবাই আর সিঁড়ির নিচে বিড়ির দোকান, এক কথায় বিড়ি সিঁড়ি। তো মনে রেখো, উপজাতিদের 8টা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। কয়টা? 8টা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে, যার প্রথমটা হচ্ছে বিড়ি সিঁড়ি। যার প্রথমটা কি? বিড়ি সিঁড়ি। এই বিড়ি সিঁড়ির অবস্থান নেত্রকোনাতে। নেত্রকোনা। তোমরা মনে রেখো বিরিশিরির অবস্থান কোথায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলবো বিরিশিরির অবস্থান হচ্ছে নেত্রকোনায়। তাহলে বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক, উপজাতিদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রথম কোনটা? আমরা বলবো বিরিশিরি। বিরিশিরি কোথায়? নেত্রকোনায়। তোমরা খুব খুশি, তোমরা শিখেছ যে উপজাতিদের প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিরিশিরি, নেত্রকোনাতে। পরীক্ষায় আসলে পারবো, কিন্তু যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় বিরিশিরি প্রতিষ্ঠা হয়েছে কত সালে, তোমরা মনে রেখো বিরিশিরি প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। আমরা মাথায় রাখবো জিয়াউর রহমান সরকারের আমলে বিরিশিরি প্রতিষ্ঠা হয়েছে 1900 কত সালে? 77 সালে।
আমরা জেনে ফেলেছি বিরিশিরি প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে? 1977 সালে। বিরিশিরি কোথায়? নেত্রকোনায়। মনে থাকবে তো যে উপজাতিদের প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিরিশিরি, সেটা কোথায়? নেত্রকোনায়। এবার যেটা বলতে চাই, বাংলাদেশের একজন লেখক রয়েছেন যার নামটা আগে লিখি, আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আব্দুস সাত্তার তিনি বাংলাদেশি, কিন্তু তিনি জানো আদিবাসীদের উপরে অসংখ্য বই লিখেছেন। আব্দুস সাত্তার তিনি একজন বাংলাদেশি, বাট আদিবাসীদের উপরে তিনি কি করেছেন? তিনি অসংখ্য বই লিখেছেন। তো একটা বিখ্যাত বইয়ের নাম যেমন আমি বলি, অরণ্য জনপদে। অরণ্য জনপদে এটি কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে যে অরণ্য জনপদে আদিবাসীদের উপরে লেখা শ্রেষ্ঠ একটি বই। এই বইটি কে লিখেছেন? আমরা বলবো আব্দুস সাত্তার লিখেছেন। মনে থাকবে, অরণ্য জনপদে কে লিখেছেন? আমরা বলবো আব্দুস সাত্তার লিখেছেন। কোন বাংলাদেশি আদিবাসীদের উপরে অসংখ্য বই লিখেছেন? আমরা বলবো আব্দুস সাত্তার। তার বিখ্যাত বইটির নাম আমরা কি বলেছি বা বলছি? অরণ্য জনপদে। মনে থাকবে, অরণ্য জনপদে কে লিখেছেন? আমরা বলবো আব্দুস সাত্তার লিখেছেন। এখন আসো, এখন আমরা কয়েকটা আদিবাসীদের একটু প্রধান উৎসবগুলো জেনে নিই। অলরেডি কিন্তু জেনেওছি আমরা, তিনটার মতো আদিবাসীদের উৎসব জেনেওছি, কিন্তু অ্যাট এ গ্লান্স এবার আমরা কয়েকটি আদিবাসীদের উৎসব জানবো, যেখান থেকে প্রশ্ন মাস্ট বি হয়ে থাকে আমাদের। উৎসব, তো উৎসব বললে প্রথমে 1 নাম্বার চাকমাই দেখি। চাকমা, তোমরা যারা লাইভে যুক্ত আছো এইটা একটু কমেন্ট করো। তো আমি তো পড়ালাম, চাকমাদের প্রধান উৎসব কোনটা? তোমরা আমাকে কমেন্ট করো। যারা লাইভে যুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করো। ধন্যবাদ মিতা আফরিন আশা, তুমি লিখেছো স্যার প্রাইমারি পরীক্ষার একদিন আগে শিক্ষা টপিকের ক্লাসটা করেছিলাম, প্রশ্নগুলো দেখে কি ভালো লেগেছিল। কৃতজ্ঞতা মিতা, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার মবিন, আলামিন, জাকির হাসান সব বন্ধুরা লিখছে বিজু। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চাকমাদের সবচেয়ে প্রধান উৎসব আমরা বলেছি। ধন্যবাদ ইশরাত জাহান, জয়া রয়, তোমরা লিখে বসেছো চাকমাদের প্রধান উৎসব কিন্তু বিজু। ওকে, বিজু। তাহলে বিজু কাদের উৎসব? চাকমা। সেকেন্ড আমি তোমাদেরকে বলেছি পার্বত্য অঞ্চলে মারমা। মারমা, তোমরা তো জানো মারামারি, মারামারি মানে কি? সংগ্রাম। মারমাদের প্রধান উৎসব সংগ্রাই। মারমাদের প্রধান উৎসব মারামারি, সংগ্রাম, সংগ্রাই। 3 নাম্বার ত্রিপুরা। ও ফাইন, ত্রিপুরা। ওরে ময়না, ওরে পাখি, ত্রিপুরাদের প্রধান উৎসব, ওরা তো সুখ করে, সুখ আরাম করে, ওরা আরাম প্রিয়, বৈশুখ। মনে রেখো, বৈশুখ ত্রিপুরাদের। তোমরা মনে রেখো, ত্রিপুরাদের প্রধান উৎসব হচ্ছে বৈশুখ। আমরা জেনে ফেলেছি বন্ধুরা ত্রিপুরাদের প্রধান উৎসব কোনটি? আমরা বলবো বৈশুখ। কি সুন্দর! চাকমারা বিজু, মারমা, সাংরাই, ত্রিপুরা, বৈশুখ। রাখাইন, লাস্ট ক্লাসের শেষে আমরা দেখব আদিবাসীদের অবস্থান। কারণ ভাই, লাস্ট কিছু পরীক্ষা দেখা যাচ্ছে কোন আদিবাসী কোন অঞ্চলে বসবাস করে, ওখান থেকে প্রশ্ন করে। আমরা এটার পরে লাস্ট আমরা যে টপিকটা আজকে আলোচনা করব, আমি তোমাদেরকে 12-13টা আদিবাসীর অবস্থান, কে কোথায় বসবাস করে দিব। জিঙ্গালালা চিচিং ফাক, পরীক্ষায় কমন পড়বে। এখন মাথায় রাখা তোমার ব্যাপার, বুঝতে পেরেছো? এবার আসো রাখাইন। রাখাইন, রাখাইন একটি আদিবাসী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই রাখাইনদের প্রধান উৎসব হলো জলকেলি। জলকেলি, ও মাই গড, জলকেলি করে না? তোমরা যখন বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়েছো বা পড়বা, দেখেছো কৃষ্ণ কিন্তু জলের নিচে যেয়ে কি করতেন? জলকেলি করতেন রাধার সাথে। তাহলে জলকেলি কাদের উৎসব? আমরা শিখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে জলকেলি হচ্ছে কিন্তু রাখাইনদের উৎসব। আমরা দেখেছি, দুঃখিত বন্ধুরা, জলকেলি কাদের উৎসব? রাখাইনদের প্রধান উৎসব কিন্তু জলকেলি। এবার আসো সাঁওতাল, আমাদের উত্তরবঙ্গের প্রধান আদিবাসী সাঁওতাল। মনে রেখো বন্ধুরা, তাল, সাঁওতাল।
সাঁওতাল একটা জিনিস তোমরা মনে রেখো বন্ধুরা, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্নের উত্তরটা কি করা যাবে, বের করা যাবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্নের উত্তরটা কিভাবে বের করা যাবে, কারণ সাঁওতাল তোমরা সবাই কিন্তু ভালোভাবে জানো যে উত্তরবঙ্গের প্রধান আদিবাসী কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাঁওতাল। যে জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু এখন আমাদের কাছে যেটা প্রশ্ন, যে এই যে সাঁওতাল তাদের প্রধান উৎসবটা তাহলে কি? তোমরা মনে রেখো একটি কথা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের সাঁওতাল তারা কিন্তু একটা উৎসব পালন করে। তাদের উৎসবটা হচ্ছে কিন্তু সাঁওতাল, এখান থেকে বের করা যাবে সা থেকে সান্দ্রে। সা থেকে কি হবে? সান্দ্রে। তাহলে সাঁওতালদের কি হবে? আমরা বলবো সান্দ্রে। তারপরে দেখো গারো, আমরা চলে যাব কোথায় বন্ধুরা? গারো। গারো, গারো, এটাও মিল পড়ে যাবে। গারো, গা, ওয়ান গালা। মনে রেখো গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়ান গালা। ওয়ান গালা আমরা জেনে ফেলেছি, গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়ান গালা। সাঁওতাল আমরা দেখেছি সান্দ্রে, গারোদের প্রধান উৎসব আমরা কি দেখেছি? ওয়ান গালা। গালা গারো, গালা গারো। ওয়ান গালা কাদের? আমরা বলেছি গারোদের। এবার মণিপুরি, একটা হিন্দু উপজাতি রয়েছে বা আদিবাসী রয়েছে বাংলাদেশে, মণিপুরি। মণিপুরি তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট অঞ্চলে বসবাস করে। এই মণিপুরীদের প্রধান উৎসব হচ্ছে মহারাম। মহারাম লীলা। মহারাম লীলা। ব্যাস, এই 7টা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো উৎসব। যে চাকমাদের প্রধান উৎসব তোমরা দেখেছো বিজু। বিজু কাদের? চাকমাদের। মারমাদের তোমরা দেখেছো সাংরাই। সাংরাই কাদের? মারমাদের। ত্রিপুরাদের দেখেছো সুখ করে, বৈশুখ। রাখাইনরা কি করে? জলকেলি করে। রাখাইনরা কি করে? জলকেলি করে। সাঁওতালদের প্রধান উৎসব তোমরা দেখেছো সান্দ্রে। সাঁওতাল, ওই যে বলেছি মিল পড়ে যাচ্ছে, সান্দ্রে। তারপরে গারো দেখেছো, গারো ওয়ান গালা, ওটা গালা গারো। গালা গারো, ওয়ান গালা কাদের? গারোদের। আর মণিপুরীদের দেখেছো মহারাম লীলা। মণিপুরীদের তোমরা কি দেখেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? মহারাম লীলা। তাহলে আমরা যে কোনো প্রতিযোগিতা তোমরা লক্ষ্য করে দেখবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, এখানে একজন ঈশ্বর জাহান লিখেছে যে রাসলীলা কাদের উৎসব? রাসলীলা একাধিক উপজাতি পালন করে থাকে। মণিপুরীরাও রাসলীলা করে, বুঝতে পেরেছ? মণিপুরীরাও কি করে? রাসলীলা করে। ত্রিপুরারাও কিন্তু রাসলীলা করে থাকে। আসলে বেসিক্যালি রাসলীলা হিন্দুদের একটা কিন্তু উৎসব। হ্যাঁ, রাসলীলা হিন্দুদের একটা উৎসব। তবে মণিপুরীরা তারাও রাসলীলা করে, ওরা তো যেহেতু হিন্দু। কিন্তু ত্রিপুরাদের মধ্যেও এটা প্রচলন আছে, তারাও রাসলীলা করে থাকে। তো যাই হোক, অ্যাটলিস্ট এই 7টা তোমরা কি করবে? এই 7টা তোমরা মনে রাখবে, মাথায় থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা মনে রাখবে এই 7টা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো সেই মহেন্দ্রক্ষণে, যে মহেন্দ্রক্ষণে আমরা দেখব যে কোন আদিবাসী কোথায় বসবাস করে। তো কোন আদিবাসী কোথায় বসবাস করে সেটা বলার আগে আমি তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতে পার্বত্য অঞ্চলের প্রধান 3টা আদিবাসী বলেছি। একটা কথা মনে রেখো বন্ধুরা, পার্বত্য অঞ্চল মানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, তাই না? 3টা জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য 3টা জেলা। কিন্তু আমার প্রশ্ন যে এই যে পার্বত্য অঞ্চলে আমি তোমাদেরকে 3টা প্রধান আদিবাসীর কথা বলেছি, নোট করে রেখো। পার্বত্য অঞ্চলে 13টা আদিবাসী রয়েছে। পার্বত্য অঞ্চলে কতটা আদিবাসী রয়েছে? 50টা আদিবাসী, 13টাই রয়েছে পার্বত্য অঞ্চলে। কিন্তু তোমরা একটু কমেন্ট করো, পার্বত্য অঞ্চলে কোন 3টা আদিবাসীর কথা আমি তোমাদেরকে বলেছিলাম? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওয়াও, শাহরিয়ার মুবিন দারান বলেছে। আচ্ছা, আমাদের মোহাম্মদ নাজমুল ইসলাম লিখেছে, স্যার বইতে সাঁওতালদের সোহরাই লেখা আছে। হ্যাঁ, ঠিকই আছে, সোহরাই ও সাঁওতালদের উৎসব, বইতে একদম ঠিক লেখা আছে সোহরাই। এটাও মনে রাখো, আমি বলতে হয়তো ভুলে গিয়েছিলাম। সোহরাই,
সাঁওতালদের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে সোহরাই। ঠিক আছে, নো প্রবলেম, এটা নোট করে রাখো, আমি বলতে ভুলে গিয়েছি। সাঁওতালদের অন্যতম আরেকটি উৎসব হচ্ছে সোহরাই, লিখে রাখো। ঠিক আছে, কৃতজ্ঞতা। সাঁওতালদের অন্যতম একটি উৎসব আমি বলেছি কোনটি? সোহরাই। তাহলে আমি একটি প্রশ্ন করেছিলাম যে পার্বত্য অঞ্চলের প্রধান তিনটি আদিবাসীর নাম একটু বলো। এখানে এমডি আলামিন প্রথম কমেন্ট করেছে চাকমা, মারমা, ত্রিপুরা। সজীব ইসলাম তাই লিখেছে, ইশরাত জাহানও কিন্তু তাই লিখেছে, কিন্তু শাহরিয়ার মোমেন চাকমা মারমা লিখেছে, ত্রিপুরা কিন্তু লেখেনি। ত্রিপুরাটা লিখতে হবে, হ্যাঁ, ত্রিপুরাটা লিখতে হবে। ধন্যবাদ। আর আমি কিন্তু নতুন একটি সংযোজন করে দিয়েছি মোহাম্মদের কমেন্টের পরে, যে সাঁওতালদের আরেকটি উৎসব হচ্ছে সোহরাই। ঠিক আছে, সাঁওতালদের আরেকটি উৎসব হচ্ছে কিন্তু সোহরাই। ধন্যবাদ যারা তোমরা কমেন্ট করেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা যে জায়গায় চলে যেতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান আদিবাসীরা কে কোথায় বসবাস করে। চলো এটা কত সহজে দেখা যায় সেটা দেখে আসি। আরো মনে করে দিয়ে, পার্বত্য অঞ্চলে কিন্তু 13টা আদিবাসী রয়েছে, কিন্তু মাধ্যমিক 9-10 বইতে কিন্তু আবার 11টা বলা আছে, কিন্তু আসলে সর্বজন স্বীকৃত পার্বত্য অঞ্চলে 13টা আদিবাসী রয়েছে। তো ফার্স্ট আমরা যাকে দেখব চাকমা, বাংলাদেশের সবচেয়ে প্রধান আদিবাসী চাকমা। বন্ধুরা, চাকমারা কোথায় বসবাস করে? চাকমারা বসবাস করে মূলত পার্বত্য। অত বড় লেখার তো আমার সময় নাই বা জায়গা নেই, পার্বত্য লিখলাম। তোমরা পার্বত্য বলতেই তো বুঝতেছো রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই পার্বত্য অঞ্চলে চাকমারা বসবাস করে, প্লাস কক্সেস বাজার। প্লাস কোথায়? কক্সেস বাজারে বসবাস করে চাকমারা। তোমরা মনে রেখো, পার্বত্য অঞ্চল এবং কক্সেস বাজারে মূলত বসবাস করে চাকমারা। তো তোমরা যারা লাইভে আছো তোমরা তো জানো পার্বত্য অঞ্চল বলতে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি বোঝায়। তো এই 3টা জেলার মধ্যে কোন জেলাতে বেশি চাকমা বসবাস করে তোমরা এবার আমাকে কমেন্ট করো। পার্বত্য জেলাগুলোর মধ্যে 3টা জেলার মধ্যে কোন জেলাতে বেশি চাকমা বসবাস করে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের চাকমারা সবচেয়ে বেশি কোন জেলাতে বসবাস করে, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। আমাদের চাকমারা, এখানে প্রথম কমেন্ট করেছে আলামিন, লিখেছে রাঙামাটিতে। ওয়াও, শাহরিয়ার মুবিন, সব বন্ধুরা কিন্তু লিখছে। মোহাম্মদ নাজমুল ইসলাম লিখেছে রাঙামাটি, কৃতজ্ঞতা। তাহলে চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে কোথায়? রাঙামাটিতে। এজন্য বাংলাদেশে, ও মাই গড, সজীব ইসলাম লিখেছে বান্দরবান। সজীব, উত্তর ভুল হয়েছে, ক্লাসে তোমার মন নেই তাহলে। ইশরাত জাহান, গৌতম রয়, সব বন্ধুরা লিখেছে রাঙামাটি, এটা ঠিক হবে। চাকমারা সবচেয়ে বেশি বসবাস করে কোথায়? রাঙামাটিতে। তাহলে চাকমারা সম্পর্কে শিখলাম, তারা পার্বত্য 3টা জেলা এবং কক্সেস বাজারে তারা বসবাস করে, তবে রাঙামাটিতে সবচেয়ে বেশি রয়েছে চাকমা। সেকেন্ড আসো মারমা। বন্ধুরা, মারমার ক্ষেত্রটা একটু উল্টে যাবে। পার্বত্য জেলার মধ্যে তোমরা মনে রেখো বান্দরবান, বান্দরবান, এই বান্দরবানে বসবাস করে কারা? মারমারা। তার মানে রাঙামাটি, খাগড়াছড়ি, এখানে মারমা নেই। রাঙামাটি, খাগড়াছড়িতে কি নেই? মারমা নেই। বান্দরবানের পরে মারমারা বসবাস করে কক্সেস বাজারে। কোথায়? কক্সেস বাজার। এবং বাংলাদেশের আরেকটা জায়গা, ওখানেও সমুদ্র রয়েছে, কুয়াকাটা, যেটা পটুয়াখালী। এই মারমারা কিছু বসবাস করে পটুয়াখালীতেও, পটুয়াখালী। তাহলে লক্ষ্য করে দেখো যে মারমারা বসবাস করে বান্দরবান, কক্সেস বাজার, পটুয়াখালী। তার মানে পার্বত্য জেলা চাকমারা যেমন 3টা পার্বত্য জেলাতেই রয়েছে, বাট মারমা মারামারি করে তো সব জায়গা থাকতে পারে না। মারমারা কোথায় রয়েছে? বান্দরবনে। কারণ যারা মারামারি করে, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওরা তো বন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, তাই না? লুকিয়ে থাকে, এভাবে মনে রাখো। মারমারা তারাও পার্বত্য অঞ্চলের আদিবাসী, বাট রাঙামাটি বা খাগড়াছড়িতে মারমা নেই। মারমা শুধু আছে বান্দরবান, আমি বলেছি কক্সেস বাজার, এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পটুয়াখালী। তাহলে এখানে খুব সেন্সিটিভ ভাবে মনে রেখো যে চাকমারা পার্বত্য 3টা জেলাতেই রয়েছে, প্লাস কক্সেস বাজারে রয়েছে, কিন্তু মারমারা
ওরা শুধু পার্বত্য একটা জেলাতে রয়েছে, সেটা হলো বান্দরবনে রয়েছে মারমা, কারণ মারামারি করে তো পার্বত্য সব জায়গায় ওরা থাকে না। বাট কক্সবাজার ঠিক আছে। আর পটুয়াখালীতে কিন্তু কি রয়েছে, মারমারা রয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলের আরেকটা আদিবাসী যেটি হচ্ছে চাকমা মারমা ত্রিপুরা। তোমরা তো জানো এরা খুব ভালো, এরা শান্তি প্রিয়, এরা কি করে, এরা খুব সুখ করে, তাই তো এদের প্রধান উৎসব বৈশুখ। তো মনে রেখো ত্রিপুরারা তারা পার্বত্য 3টি জেলাতেই বসবাস করে, এই যে 3 লিখে দিলাম। এরা আর কক্সবাজারে নাই। তাহলে কক্সবাজার বেড়াতে গেলে তুমি চাকমাও দেখতে পারবা, মারমাও দেখতে পারবা, বাট ত্রিপুরা দেখতে পাবে না, কারণ কক্সবাজারে নেই। ত্রিপুরার শুধুমাত্র পার্বত্য 3টা জেলাতে কি করে, বসবাস করে। ব্যাস, উত্তরবঙ্গ বলছি, পার্বত্য অঞ্চলের আদিবাসীদের, এই 3টা আদিবাসীদেরই বাসস্থান চাইবে। তাহলে চাকমা কি বুঝেছো, মাথায় নিয়েছো? চাকমা পার্বত্য 3টা জেলাতে রয়েছে প্লাস কক্সবাজারে। তারপরে মারমা, ওমা মারামারি করে, ওরা বনে জঙ্গলে থাকে, তার মানে বান্দরবনে রয়েছে, কক্সবাজারে রয়েছে, আর পটুয়াখালীতে রয়েছে। ত্রিপুরা খুব সহজ, পার্বত্য 3টা জেলাতেই কারা রয়েছে, তোমরা মনে রাখো পার্বত্য 3টা জেলাতেই কিন্তু রয়েছে ত্রিপুরারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যাব, তাহলে আমরা পার্বত্য অঞ্চল ক্লোজ করে ফেললাম। আমরা পার্বত্য অঞ্চল ক্লোজ করে ফেলেছি। এই 3টা আদিবাসীদের অবস্থান আমরা পার্বত্য অঞ্চল থেকে জানবো বা জেনেছি। এখন আমরা চলে যাব দুটো বিভাগের, একটা হচ্ছে সিলেট বিভাগ আর একটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। সিলেট বিভাগ আর একটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। লক্ষ্য করো, একটা সিলেট বিভাগ আর একটা ময়মনসিংহ বিভাগ। এই দুটো বিভাগের আদিবাসী থেকে, তাদের মানে আবাস স্থল থেকে প্রশ্ন কিন্তু বেশি হয়। মনে রেখো সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এই দুটো বিভাগ কিন্তু প্যারালালি এখন আমরা শিখব। তো প্রথমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যেতে চাই মণিপুরি। প্রথমে আমরা চলে যেতে চাই মণিপুরি। খুব সহজে মনে রাখতে পারো কিভাবে? মণিপুরীদের নাচ দেখে মৌ হাসে। মণিপুরীদের নাচ দেখে কে হাসে? মৌ হাসে। তাহলে মৌ একটা মেয়ে, সে কাদের নাচ দেখে হাসে? তুমি মনে রেখো, মৌ একটা মেয়ে, ঠিক আছে, সে হাসি দিয়েছে। সে কি করেছে? হাসি দিয়েছে। কাদের নাচ দেখে হাসি দিয়েছে? মণিপুরি, কারণ বিখ্যাত কিন্তু মণিপুরি নৃত্য আছে, তাই না? যেমন ডোনাল্ড ট্রাম্পের কি আছে, ডোনাল্ড ট্রাম্পের একটা নৃত্য আছে এরকম। তুমি দেখেছো মাধুরো ওই নৃত্য কি করেছিল, কপি করতে যে মাধুরো কট অ্যান্ড বোল্ড হয়েছে। এই যে দেখো না, ডোনাল্ড ট্রাম্প এইভাবে 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 কি করে, তিনি একটা ড্যান্স করে। ডোনাল্ড ট্রাম্প, কথা বুঝতে পেরেছো? এইভাবে এভাবে ড্যান্স করে। তেমনি মণিপুরীদেরও কি আছে, একটা ড্যান্স আছে, নৃত্য আছে। তো মণিপুরীদের নৃত্য দেখে কোন মেয়েটা হাসি দেয়? মৌ নামে একটি মেয়ে, সে হাসি দেয়। বুঝতে পেরেছো? মণিপুরীদের নৃত্য দেখে মৌ নামে একটা মেয়ে হাসি দেয়। মৌতে হচ্ছে মৌলভীবাজার। মৌতে কি? মৌলভীবাজার। তোমরা মনে রেখো, মৌতে কি হলো? মৌতে হয়ে গেল মৌলভীবাজার। তাহলে তোমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝেছো যে মণিপুরীদের নাচ দেখে কে হাসি দেয়? মণিপুরীদের নাচ দেখে মৌ হাসি দেয়। তো মৌ থেকে হয়েছে মৌলভীবাজার। হাসি, হা থেকে কি? এই কাম সারছে। হাসি, হাতে কি হবে? এই কাজ। মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাথায় রাখতে হবে যে হা থেকে হবে হবিগঞ্জ। হার হবিগঞ্জ। হাসি, মৌ হাসি দিয়েছে। সি থেকে হবে সিলেট। সি থেকে কি হবে? সিলেট। তবে তোমরা মনে রেখো যে মণিপুরি বিখ্যাত নৃত্য রয়েছে। আমি বলেছি মণিপুরীদের নাচ দেখে মৌ নামে একটি মেয়ে হাসি দেয়। তাহলে মৌলভীবাজার, হাতে আমি বলেছি হবিগঞ্জ, শীতে সিলেট। ঠিক আছে, শীতে কি? সিলেট। তাহলে মনে রাখতে হবে যে মণিপুরীদের নাচ দেখে কে হাসি দেয়?
আমি বলেছি মৌ নামে একটি মেয়ে হাসি দেয়। যদি এটুকু একটু মাথায় রাখতে পারো তাহলে লালে লাল শাহজালাল। ওকে, তাহলে আমাদের মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জ এই তিনটি জেলাতে বসবাস করে কারা? এই তিনটি জেলাতে বসবাস করে আমাদের মণিপুরীরা। তবে বেসিক্যালি মণিপুরীরা সবচেয়ে বেশি এখন আছে মৌলভীবাজারে। হ্যাঁ, মণিপুরীরা এখন সবচেয়ে বেশি আছে কোথায়? মৌলভীবাজারে। ওকে, এবার আসো একটু তোমাদেরকে খাসির মাংস খাওয়াই। খাসির মাংস থেকে আসলে খাসিয়া, খাসির মাংস থেকে কি খাসিয়া। জানো, আমি 2 বছর যাবৎ মাংস, যে কোনো মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু 2 বছর আগে মানে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় ছিল মাংস। আমি 2 বেলা মাংস ছাড়া ভাত খেতে পারতাম না। কিন্তু 2024 সালের 8 এপ্রিল তবা করে আমি মাংস খাওয়া ছেড়ে দিই। তারপর থেকে কোনো মাংস আমি কিন্তু আজ পর্যন্ত খাইনি, আমৃত্যু কোনোদিন খাবো না। মানে এই এপ্রিল মাস আসলে পুরো 2 বছর হয়ে যাবে। তো আমি ভালো মাংস রান্না করতে পারছি, যেহেতু আমার প্রিয় খাবার, রান্না করতে পারতাম, খেতাম সেরকম। তো জানো, একবার আমি খাসির মাংস রান্না করেছিলাম। তো আমি যে খাসির মাংস রান্না করলাম, এই খাসির মাংস খেয়েছিল কে জানো? সিলেটের হবি। হবি নামে আমার একটা বন্ধু আছে, তার বাড়ি কোথায়? সিলেটে। সে আমার খাসির মাংস খেয়ে কি বলবো যে এত এত সুনাম করেছিল, বলার মতো না। তাহলে আমি খাসির মাংস রান্না করেছিলাম। আমার খাসির মাংস খেয়ে সিলেটে আমার এক বন্ধু হবি নাম, সে এত সুনাম করেছিল বলার মতো না। তাহলে তোমরাও আজ থেকে ধরো আমি তোমাদের কাছ থেকে খাসির মাংস খাওয়ালাম, এত ভালো লাগছে তোমাদের যে তোমরা সুনাম তাহলে কি করছো? আমার সুনাম করছো। আজকে ক্লাস শেষে সবাই রে বলবো, বন্ধু বান্ধবরা, জানিস না রে দোস্ত, বন্ধন স্যার আজকে খাসির মাংস খাওয়াইছে, বাট এমন রান্না রাঁধছে, মানে এত টেস্ট, ও মাই গড, মানে সুনাম না করে থাকতেই পারতেছি না, এত ভালো হয় রান্না, অসহ্য ভালো হয়েছে। ঠিক আছে, কোনো মেয়েকে দেখে যদি ভালো লাগে আমরা বলি অসহ্য সুন্দর, মানে সুন্দর ঠিক আছে, কিন্তু এত সুন্দর, অসহ্য সুন্দর। তাহলে বন্ধন খাসির মাংস রান্না করেছে, সেই খাসির মাংস খেয়েছে সিলেটের আমার এক ফ্রেন্ড হবি নামে, খেয়ে সে এত সুনাম করেছে। তো খাসির মাংস খাসিয়া থেকে প্রথমে বন্ধন কি করেছে? খাসির মাংস রান্না করেছে। সেই খাসির মাংস খেয়েছে হবি নামে এক ফ্রেন্ড। হবি মানে হবিগঞ্জ, হবি মানে হবিগঞ্জ, হবিগঞ্জের হবি খেয়েছে। হবির বাড়ি কোথায়? হবির বাড়ি সিলেটে। হবির বাড়ি কোথায়? হবির বাড়ি হলো সিলেটে। খেয়ে সে কি করেছে? ব্যাপক সুনাম করেছে, তার মানে সুনামগঞ্জ। ও মাই গড, হয়ে গিয়েছে। তাহলে বন্ধন খাসির মাংস রান্না করেছে, সেই মাংস খেয়ে সিলেটের হবি ব্যাপক সুনাম করেছে, তার মানে হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জ। তোমরা মনে রেখো, খাসিয়ারা বসবাস করে হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জ। তাহলে দেখো, মণিপুরি এবং খাসিয়া কমন পড়ে গেল, দেখো কোথায়? সিলেট, তাই না? সিলেট পড়ে গিয়েছে কমন, কারণ তোমরা দেখেছো হবিগঞ্জ পড়ে গিয়েছে কমন। তাহলে মণিপুরি এবং খাসিয়া দুটোই কিন্তু মূলত সিলেট হবিগঞ্জ, এই সাইডের সিলেট হবিগঞ্জ, মনে থাকবে। ওকে, সিলেট হবিগঞ্জ। কারণ লক্ষ্য করে দেখো বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের সিলেট হবিগঞ্জের দিকে দেখলাম মণিপুরি এবং কি খাসিয়া। ওকে, বুঝতে পেরেছো কিনা? যারা লাইভে যুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও তো। যারা লাইভে যুক্ত রয়েছে, ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা লাইভে যুক্ত রয়েছে দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও ক্লাসটি বুঝতে পারছো কিনা বা কেমন লাগছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করো। যারা লাইভে যুক্ত রয়েছে একটু কমেন্ট করো। আমি মণিপুরীদের ধন্যবাদ আলামিন লিখেছে, অসাধারণ লাগছে স্যার, কৃতজ্ঞতা। আমি কিন্তু বলেছি বন্ধুরা যে মণিপুরি, হ্যাঁ, কারণ
আমি বলেছি মণিপুরীদের নাচ দেখে মৌ নামে একটি মেয়ে হাসি দিয়েছে, সূত্রটা মনে রেখো। আর বন্ধন খাসির মাংস রান্না করেছে, সেই মাংস খেয়েছে সিলেটের হবি, খেয়ে ব্যাপক সুনাম করেছে। ঠিক আছে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ওই জন থেকে আমি তোমাদেরকে আর একটা আদিবাসী দিব। সে আদিবাসী হচ্ছে মুন্ডা। মুন্ডা, এই মুন্ডা আদিবাসীও বসবাস করে কোথায়? সিলেট অঞ্চলে। ব্যাস, তাহলে সিলেটের শেষ। আমি এখানে ময়মনসিংহটা মুছেই দিলাম, আমি ময়মনসিংহ এখানে রাখলাম না, আমি সিলেট দিয়ে চালিয়ে দিলাম মণিপুরি খাসিয়া মুন্ডা, মণিপুরি খাসিয়া মুন্ডা, বেসিক্যালি সিলেট জোনের। কিন্তু অবশ্যই সূত্রটা তোমরা মনে রেখো। তাহলে পার্বত্য অঞ্চলে তোমরা দেখে আসলা তিনটা, সিলেট জোনে তোমরা দেখে আসলা তিনটা। এবার তোমাদেরকে সাথে নিয়ে চলে যাব আমি ময়মনসিংহ বিভাগের দিকে। বুঝতে পেরেছো? তোমাদেরকে সাথে নিয়ে এবার চলে যাব ময়মনসিংহ বিভাগের দিকে। এই জায়গাটা যদি স্ক্রিনশট দিয়ে রাখার প্রয়োজন পড়ে, স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ আমি এটা মুছে দিব। মুছে দিয়ে আমি তোমাদেরকে নিয়ে এখন চলে যাব কোথায়? ময়মনসিংহের দিকে। ঠিক আছে, ময়মনসিংহের দিকে চলো, চলে যাই ময়মনসিংহের দিকে। পার্বত্য অঞ্চল ঘুরলাম, সিলেট বিভাগ ঘুরলাম, এবার আমরা যাব ময়মনসিংহ অঞ্চলে। শোনো, ময়মনসিংহ যেতে যেতে একটা কথা বলি। ঠিক আছে, আমরা পায়খানা যাই না? পায়খানা তো যাই। তো হয়েছে কি জানো, গ্রামের মানুষ না পায়খানা বলে না, গ্রামের মানুষ বলে হাগা। ওই যে একটা গল্প কালকে বলেছিলাম না, বাচ্চা তার মাগ করছে, এমা সকালবেলা আগা আসলে ডেকে দিস। মা করছে, আরামজাদা হো, যার ডাকা হে ডাকবে। বুঝতে পেরেছ? তো জানো, একবার ময়মনসিংহ বেড়াতে যাওয়ার সময় আমার ফ্রেন্ড যাচ্ছিল, ওরে এমন হাগা লাগছিল রে ভাই, মানে ও বাস আর খালি করছে থামেন। তো রাতের বেলা যাচ্ছি, বাস কি যে কোনো জায়গায় থামবে? বাস কয় না, থামা যাবে না। ও কয় না, মানছে না, মা থামাই লাগবে, নাহলে গাড়ি নষ্ট হয়ে যাবে। ড্রাইভার হেল্পার করছে হলে হোক, তাও থামা যাবে না। আমার সত্যি মনে পড়ে যে ময়মনসিংহ যাওয়ার সময় আমার এক ফ্রেন্ডের কি লেগেছিল, ব্যাপক হাগা লেগেছিল। ময়মনসিংহ, তাহলে আমরা এখন ময়মনসিংহে যাচ্ছি। সত্যি যাওয়ার সময় আমার বন্ধুর কি লেগেছিল, হাগা। হাগা, হা থেকে মনে রেখো, হা থেকে মনে রেখো, হাজম। হাজম, হা থেকে হাজম। গা, গা থেকে গারো। ও মাই গড, এই হাজং আর গারো এক করলে হয় হাগা। কি হয়? হাগা। তাহলে কোথায় যেতে আমার বন্ধুর হাগা চেপেছিল? তোমরা মনে রেখো, ময়মনসিংহ যেতে কিন্তু ব্যাপক কি চেপেছিল? হাগা। হাতে আমি বলেছি কি? হাজং। গাতে বলেছি গারো। মনে রেখো, ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা। ময়মনসিংহ, ময়মনসিংহ শেরপুর, শেরপুর নেত্রকোনা। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা, সেম টু সেম, ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা হয়ে গেল। হাজং, হাগা। তাহলে দেখো, এই যে হাজং এবং গারো, ঠিক আছে, উভয় কিন্তু ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা। মনে রেখো, ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা। এই ময়মনসিংহ শেরপুর নেত্রকোনার আদিবাসী হচ্ছে, আমরা বলেছি হাজং। তাহলে দেখো, পার্বত্য অঞ্চলে চাকমা মারমা ত্রিপুরা দেখেছো, আশা করি মাথায় গিয়েছে। শুধু গেলে হবে না, এই তত্ত্বগুলো আজকে থেকে পড়ার টেবিলের সামনে লিখে রাখবা। আমার ক্লাসের এই অংশটুকু চোখ বুলাবা আর হাগার কথা মনে পড়ে যাবে। বুঝতে পেরেছো? বাথরুমে গেলেও মনে পড়বে যে স্যারের বন্ধু ময়মনসিংহ যাওয়ার সময় হাগা লেগেছে, তার মানে হাজং এবং গাতে গারো উভয়ই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ওই অঞ্চলের। আর সিলেটে কি দেখলা? সিলেটে দেখেছো খাসিয়া, খাসির মাংস, মণিপুরি নাচ আর মুন্ডা। কথা বুঝতে পেরেছো? মুন্ডা সিলেটে দেখেছো। ফাইন, এবার লাস্ট উত্তরবঙ্গে আসো। তাহলে মনে থাকবে হাগা, হাতে হাজং, গাতে গারো। এই হাজং গারো হলো ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা, ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা। তাহলে ময়মনসিংহ জোনের তোমরা দেখতে পেয়েছো হাগা। এবার আমরা লাস্ট চলে আসব। ও লাস্ট না, আমাদের একটু দক্ষিণবঙ্গেও যেতে হবে, একটু দক্ষিণবঙ্গেও যেতে হবে। তো দক্ষিণবঙ্গে যাওয়ার আগে উত্তরবঙ্গে চলে আসি। আসো, কোথায় চলে আসলাম? উত্তরবঙ্গে চলে আসলাম।
তো উত্তরবঙ্গের প্রধান হচ্ছে সাঁওতাল। সাঁওতাল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রেখো সাঁওতাল, এই সাঁওতালরা বেসিক্যালি, আমি আজকে ক্লাসেও বলেছি, রাজশাহী, বগুড়া, রংপুর এবং মনে রেখো দিনাজপুর। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। বেসিক্যালি এই অঞ্চলে বসবাস করে কারা? এই অঞ্চলে বসবাস করে সাঁওতালেরা। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, একদম সিরিয়ালি চলে গেলাম। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। তারপরে সাঁওতালদের পরে ওরাও, ওরাওরা বগুড়া, রংপুর, দিনাজপুর। ঠিক আছে, তাহলে শুধু বাদ গেল রাজশাহী। আমার রাজশাহীতে ওরাও নেই, কিন্তু ওরাওদের সাথে আমার একটা স্মৃতি আছে। একসময় আমি বিসিএস কনফার্মে ক্লাস নিতাম, দেশের বিভিন্ন জায়গায় যেতাম। তো রংপুরে যখন আমি বিসিএস কনফার্মে ক্লাস নিতে যেতাম, তখন ওরাও সম্প্রদায়ের একজন ছিলেন। সে সারাদিন আমার দেখভাল করতেন, কখন খাবার এনে দেওয়া, কখনো পানীয় জাতীয় কিছু এনে দেওয়া, আমার বিছানা ঠিক করে দেওয়া, মানে খুব খেদমত করতেন। আবার ক্লাসের পরে সন্ধ্যার পরে আমি ঘুরে বেড়াতাম রংপুরের বিভিন্ন জায়গা। ওরাও সম্প্রদায়ের সেই ছেলেটিও আমার সাথে ঘুরতো। তাহলে ওরাওয়ের সাথে আমার একটা স্মৃতি আছে। ওরা বেসিক্যালি বগুড়া, রংপুর, দিনাজপুর ওই অঞ্চলে বসবাস করে। আর রংপুরে ক্লাস নিতে যেয়ে ওরাওদের সাথে আমার কি হয়? পরিচয়। তাহলে সাঁওতাল গেল, ওরাও গেল। এবার আরেকটা চলে আসি আমরা মহাপাত্র। কোথায় চলে আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, মহাপাত্র না, মালপাহাড়িতে আসি। মালপাহাড়ি শুনে মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে, তাই না? মালপাহাড়ি, কিন্তু মালপাহাড়ি বসবাস করে রাজশাহীতে। মালপাহাড়ি বসবাস করে কোথায়? তোমরা মনে রেখো, রাজশাহীতে। তাহলে সাঁওতাল দেখেছো, ওরাও দেখেছো, তারপরে কি দেখেছো বন্ধুরা? মালপাহাড়ি। ঠিক আছে, এরা কোথায় বসবাস করে? সাঁওতাল, ওরাও ওটা ওইদিকে গেল, মালপাহাড়ি রাজশাহীতে। লাস্ট আমি তোমাদেরকে আরেকটা দেখাবো, রাজবংশী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওরা বেসিক্যালি রংপুরে বসবাস করে। রাজবংশী উপজাতি মূলত কোথায় বসবাস করে? দেখবা রংপুরে বসবাস করে। তাছাড়া উত্তরবঙ্গে আরেকটা আদিবাসী রয়েছে, রয়। ওরা নামের শেষে দেখো রয় লেখে, রয়। ঠিক আছে, শম্পা রয়, তমা রয়, বন্ধন রয়, কথা বুঝতে পেরেছো? তনুশ্রী রয়। ঠিক আছে, এই যে নামের শেষে যাদের শেষে রয় আছে উত্তরবঙ্গে, ওরাও কিন্তু ওই রংপুর, দিনাজপুর ওই অঞ্চলের আদিবাসী। বুঝতে পেরেছো? সাঁওতাল, ওরাও, মালপাহাড়ি, রাজবংশী, এই উত্তরবঙ্গের এই কয়েকটা আদিবাসী অবস্থান থেকে প্রশ্ন হতে পারে। যেমন পাঙ্গন শিখে এসেছো আজকে মৌলভীবাজারে, মুসলিম আদিবাসী পাঙ্গন, ওটা তো বলার অপেক্ষায় রাখে না। এবার আসো, এবার আমরা চলে যেতে চাই রাখাইন। লাস্ট, আজকে ক্লাসের শেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে রাখাইন। জানো, ওই যে অনেকে কুয়াকাটা বেড়াতে যায় না? গেছো তোমরা, অনেকেই গেছো বা যাওনি। তো কুয়াকাটা বেড়াতে গেলে অনেকে কিন্তু রাখাইন পল্লীতে বেড়াতে যায়। হ্যাঁ, কুয়াকাটা বেড়াতে গেলে অনেকে কোথায় যায়? রাখাইন পল্লীতে বেড়াতে যায়। তাহলে রাখাইন একটি কিন্তু আদিবাসী বাংলাদেশে। বুঝতে পেরেছো? তো রাখাইনরা এরা অনেক জায়গায় বসবাস করে। প্রথমত পটুয়াখালীতে বসবাস করে, এই যে কুয়াকাটার ওইদিকে। প্রথমত পটুয়াখালীতে তারা বসবাস করে, এটা মনে রেখো। তারা কক্সেস বাজারেও বসবাস করে। এই রাখাইনদের প্রধান উৎসবে কিন্তু জল কেলি। তার মানে যেখানে যেখানে জল আছে, যেখানে যেখানে কেলি করা যায়, তারা কিন্তু সেখানে থাকতে পছন্দ করে। পটুয়াখালী, কক্সেস বাজার, পটুয়াখালী, কক্সেস বাজার। তাছাড়া পার্বত্য তিনটা যে জেলা, সেই তিনটা জেলাতেও কিছু কিছু করে রাখাইন আছে, যাদের প্রধান উৎসব জলকেলি। আমি বলেছি কক্সেস বাজার, আমি বলেছি পটুয়াখালী, এবং পার্বত্য অঞ্চলেরও কিছু কিছু জায়গাতে, পার্বত্য তিনটি জেলাতেও কিন্তু এই রাখাইনরা কি করে থাকে? বসবাস করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ক্লাসে যে কয়েকটি আদিবাসীর অবস্থান দেখালাম, প্লিজ এখান থেকেই প্রশ্ন হবে। এবং তোমরা দেখো, আমি আজকে ফেসবুকে প্রায় 40টার মতো আসার মতো উপজাতি সংক্রান্ত এমসিকিউ কিন্তু পোস্ট করেছি। প্লিজ সেই এমসিকিউ গুলো একটু দয়া করে কি করো, দেখো, এবং ক্লাসটা আরেকবার করবে, ক্লাসটা নোট করবে,
এবং আশা করি আদিবাসী তোমাদের মাথায় গেঁথে যাবে। এবং পড়লে তো অনেক পড়া যায়। আমি অনার্সে একটা কোর্স করেছি আদিবাসী নিয়ে 1 বছর। তো পড়ার তো শেষ নেই, কিন্তু আমাদের তো আর অত পড়ার দরকার নেই বা প্রয়োজনও নেই। যতটুকু আসার মতো আসতে পারে সেটা। হ্যাঁ, একটা জিনিস তোমরা বলতে পারো যে স্যার আদিবাসীদের কিছু ভাষা বা দেবতার নাম পড়ালে ভালো হতো। ভাই, আদিবাসীদের দেবতার যে নাম, ওই নাম যদি পড়তে যাও ও জীবনেও মনে থাকবে না। মাথার তার মার ছিঁড়ে তুমি কি হয়ে যাবা, দেউলিয়া হয়ে যাবা। তাই একটা নম্বরের জন্য আবার জীবনও দেওয়া যাবে না। আদিবাসীদের দেবতাদের নাম ওই যে সিরাসত, এই সেটা আমার নিজেরই মনে থাকে না। তাই ওইটা আমি পড়াতেও চাই না, তোমাদেরকে বিড়ম্বনায় ফেলতে চাই না। মহান সৃষ্টিকর্তার সহায় আদিবাসীর এটুক যদি আমি কমপ্লিট রাখতে পারি, আশা করি আমি পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাব। তো ভালো থেকো সবাই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, মঙ্গল মতো থেকো। খোদা হাফেজ।